দফায় দফায় বৈঠকেও মৌলিক সংস্কারে একমত হতে পারছে না দলগুলো। দ্বিতীয় ধাপে 15টির মধ্যে ঐক্যে পৌঁছেছে মাত্র 7টি। চলতি মাসেই জাতীয় সনদ তৈরির আশাবাদ কমিশনের। বন্ধ করে দিছে, এখন আদৌ হবে নাকি এটা আসলে সন্দেহজনক। এই কাজটা হচ্ছিল, আমরা আশীর্বাদই নিয়েছিলাম, কিন্তু এটা এখন অভিশাপে দাঁড়ায় গেছে। ঢাকা এলিভেটেডের পূর্ণাঙ্গ সুবিধা পেতে আরও প্রায় 1.5 বছরের অপেক্ষা। প্রশাসনিক জটিলতা কেটে যাওয়ায় আবারও কর্মী নিয়োগ শুরু। চালু হলে রাজধানীর যানজট নিরসনের আশাবাদ। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের 35% শুল্ক আরোপে রফতানিমুখী শিল্পে ক্ষতির শঙ্কা। সতর্কতার সঙ্গে শুল্ক ভার কমানোর আলোচনা এগিয়ে নেওয়ার পরামর্শ ব্যবসায়ীদের। ভরা মৌসুমেও নওগাঁয় চালের পাইকারি মোকামে মাস জুড়ে অস্থিরতা। বস্তা প্রতি 400 থেকে 450 টাকা বাড়তি দরে বিক্রি। কৃত্রিম সংকট তৈরি করে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ। এবং রেকর্ড বৃষ্টিতে ডুবল ফেনী। 3 নদীর বেড়িবাঁধের ভাঙন আরও বৃদ্ধি। 25 গ্রাম প্লাবিত। কোমর পানিতে তলিয়ে রাস্তাঘাট ঘরবাড়ি। দুর্ভোগ চরমে। প্রস্তুত 131 আশ্রয় কেন্দ্র। ভোরের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। দফায় দফায় আলোচনার পরও মৌলিক বিষয় সংস্কারে একমত হতে পারছে না রাজনৈতিক দলগুলো। দ্বিতীয় ধাপে 15টি বিষয়ে আলোচনায় শর্ত সাপেক্ষে ঐক্যমত্য তৈরি হয়েছে 7টিতে। ঐক্যমত্য কমিশনের আশা, সবার মতামতের ভিত্তিতে চলতি মাসেই জাতীয় সনদ তৈরি সম্ভব হবে। আর সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও দলগুলোর সঙ্গে আলোচনা হতে পারে। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। প্রথম ধাপে ঐক্য হয়নি এমন সব প্রস্তাব নিয়ে গত 3 জুন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করে জাতীয় ঐক্যমত্য কমিশন। বিষয়ভিত্তিক সংলাপে আলোচনা হওয়ার কথা রয়েছে 20টির মতো মৌলিক ইস্যুতে। এখন পর্যন্ত 10 দিনে আলোচনা হয়েছে মোটা দাগে 15টি বিষয়ে। এর মধ্যে সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, প্রধান বিচারপতির নিয়োগ পদ্ধতি, রাষ্ট্রপতির ক্ষমার বিধান নিয়ে আইন প্রণয়ন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বেঞ্চ ও উপজেলা পর্যায়ে অধস্তন আদালত স্থাপন, এই 7টি বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে এনসিসি বা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ, রাষ্ট্রের মূলনীতি, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতি নির্বাচন, সংসদের উচ্চকক্ষ গঠন পদ্ধতির মতো মৌলিক বিষয়ে এখনও দলগুলোর অবস্থান বিপরীতমুখী। এছাড়া নারী আসন ও তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়েও রয়েছে মতভিন্নতা। এ অবস্থায় অমীমাংসিত এইসব বিষয়ের ভবিষ্যৎ কি? অবশ্য এখনো আলোচনাতেই আস্থা রাখতে চায় ঐকমত্য কমিশন। আলাপ আলোচনার একটা কৌশল হতে পারে, যেগুলো সহজে একমত হওয়া যায় সেগুলোতে ঐক্যমত্যে পৌঁছে তারপরে অপেক্ষাকৃত দুরূহ যেগুলো, যেখানে মতদ্বৈততা ব্যাপক, সেগুলোতে পরবর্তীতে আরও আলোচনা হবে। আলোচনাটা অব্যাহত থাকবে। আমরা আশা করি যে আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটা পর্যায়ে পৌঁছতে পারবো। তবে এরপরও যদি এক জায়গায় আসা না যায় তখন কি হবে তা নিয়েও ভিন্ন ভিন্ন মত রাজনৈতিক দলগুলোর। যেগুলোতে ঐক্যমত হবে সেগুলো দিয়ে সনদ ঘোষণা করে দাও। আর যেগুলো হলো না, ভোট হওয়ার পরে তারা যদি মেজরিটি পায় পার্লামেন্টে যে পাশ করে আইন করবে, অসুবিধা কি আছে? যদি কোনোভাবে সলিউশন না হয় সেক্ষেত্রে এটা পরের সংসদের উপর না দিয়ে বরঞ্চ সংস্কারের ভিত্তিতে পরবর্তী সংসদ নির্বাচনটা করতে হবে। যদি কোনোভাবেই কিছু না হয় মৌলিক বিষয়ে, তো তাহলে তো হাসিনার যুগের সিস্টেম রেখে তো এখানে নির্বাচন করা ডিফিকাল্ট হবে, এবং সেজন্য আমরা গণভোটের কথাই বলছি। কমিশন অবশ্য আশা করে ঐকমত্যের ভিত্তিতে চলতি মাসে জাতীয় সনদ তৈরি সম্ভব। সনদ বাস্তবায়নে 6টি বিকল্পের সুপারিশ থাকলেও তা নিয়ে পরবর্তীতে আলোচনা করতে চাই কমিশন। আমাদের এখনো টার্গেট যে জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ প্রণয়ন এবং স্বাক্ষর করা। কীভাবে এগুলো বাস্তবায়িত হবে, গণভোটের মাধ্যমে কিংবা যে গণপরিষদ, সেগুলো পরে সিদ্ধান্ত হবে। তো এই ধরনের 6টা আমরা বিকল্প কথা বলেছিলাম। তো আমরা ঐক্যমত্যে পৌঁছার পর সেই বিষয়টা নিয়ে আলোচনা হবে। সেই বিষয়টা নিয়ে আমরা আশা করি যে একমত হতে পারব। কমিশন বলছে মৌলিক বিষয়ে সংস্কারের জন্য ছাড় দিতে হবে সব পক্ষকেই। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সামাজিক মাধ্যমে পরিকল্পিতভাবে নেতাদের নামে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ বিএনপির। মব কালচার বাড়ার জন্য প্রশাসনিক স্থবিরতাকে দুষছে দলটি। এদিকে ভিন্ন মত দমন নয়, প্রকাশের সুযোগ দেওয়ার
জোর দিয়ে দলটির শীর্ষ নেতারা বলছেন, জনগণের অধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। জাতীয়তাবাদী দল বিএনপি একটি সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলোকে নিয়ে নানা আলোচনা, সমালোচনা আর অপপ্রচার চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চলছে নেতাদের হেয় প্রতিপন্ন করার প্রতিযোগিতা। এসব কর্মকাণ্ড নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। গণতান্ত্রিক সংবিধান মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী আহমেদ অভিযোগ করেন, সামাজিক মাধ্যমে পরিকল্পিতভাবে বিএনপির নামে অপপ্রচার চালানো হচ্ছে। প্রশাসনিক স্থবিরতার কারণে মব কালচার বাড়ছে বলেও দাবি তার। প্রশাসনিক স্থবিরতার কারণেই মব কালচারের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। জনগণের এখন জীবন মরণের প্রশ্ন। অত্যন্ত পরিকল্পিতভাবে প্রযুক্তি ব্যবহার করে স্বার্থান্বেষী মহল বিএনপির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে। শেখ হাসিনার আমলে অদ্ভুত উন্নয়নের বয়ানের মতো এখন নির্বাচন পেছানো নিয়ে নানা ধরনের বয়ান দেয়া হচ্ছে। আওয়ামী আমলের কালো টাকা ও তাদের দোসরদের আন্ডারগ্রাউন্ড তৎপরতার কারণে দুষ্কৃতিকারীরা আশকারা পাচ্ছে। এদিন রাজধানীর উত্তরায় মুগ্ধ মঞ্চে জাসাসের কর্মী সম্মেলনে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করা যাবে না মন্তব্য করে তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। কেউ পালিয়ে যায় নাই, তারা সবাই আপনার আশেপাশে আছে। সে মানুষগুলো ওত পেতে বসে আছে সুযোগ নেওয়ার জন্য। তাদেরকে কোনো অবস্থাতেই সুযোগ দেওয়া যাবে না। এদিকে বাংলা একাডেমি মিলনায়তনে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি ও দ্য বাংলাদেশ ডায়ালগ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ভিন্নমত দমন নয়, তা প্রকাশের সুযোগ দিতে হবে। তরুণদের হাতে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমি অত্যন্ত আশাবাদী হচ্ছি যে অনেকে যে বলেন যে কিছু হবে না, এটা সঠিক নয়। অনেক কিছু হবে এবং বাংলাদেশে অবশ্যই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে, এবং এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি। বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশি গণতন্ত্রটা চর্চা হয়নি। পরে বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। যারা টাকা দিয়ে ভোট কেনে তারা 5 বছরের জন্য ভোটারদের গোলাম বানিয়ে দেয়। এই সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন চায় না এনসিপি। মেহেরপুরে দেশ গড়তে জুলাই পদযাত্রায় একথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ। এদিকে কুষ্টিয়ায় পথসভায় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে শহীদ আবরার ফাহাদের দেখানো পথেই হাঁটছে এনসিপি। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। বৃষ্টি উপেক্ষা করে মেহেরপুরের গাংনীর পথসভায় হাজারো জনতা। মঙ্গলবার দুপুরে বাইক ও ছোট ছোট ট্রাকে দেশ গড়তে জুলাই পদযাত্রায় যোগ দেন এনসিপি নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা টাকা দিয়ে ভোট কেনে তারা 5 বছরের জন্য ভোটারদের গোলাম বানিয়ে দেয়। তাই সংস্কার এবং বিচার ছাড়া নির্বাচন চায় না এনসিপি। যেই নেতা টাকা নিয়ে আসবে নির্বাচনের আগের রাতে, মনে রাখবেন সে আপনাকে একদিন টাকা দিবে আর 5 বছর আপনার গোলামি করাবে। কিছু রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ হয়েছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। তারা সংস্কারও চায় না, তারা বিচারও চায় না। তারা যদি নির্বাচন চায় তাহলে সংস্কার এবং বিচার অতি দ্রুত শেষ করতে চাইতো। হাইকোর্ট দেখানোর সময় শেষ। আপনারা বিচার নিশ্চিত করেন এবং গণতান্ত্রিক উত্তরণের জন্য, যথাযথ নির্বাচনী পরিবেশের জন্য আপনারা আমাদের প্রতিষ্ঠানগুলিকে সংস্কার করুন। এর আগে সকালে কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদের বাবা ও মায়ের উপস্থিতিতে তার কবর জিয়ারত করেন এনসিপি নেতারা। পরে শহরের 5 রাস্তা মোড়ে পথসভায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কুষ্টিয়ার সন্তান শহীদ আবরার ফাহাদ ভারতীয় আগ্রাসন বিরোধী যে পথ দেখিয়েছে, এনসিপি সে পথেই রাজনীতি করছে। আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী রাজনীতির আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা এগিয়ে যাব। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আবরার ফাহাদের পথ ধরে লড়াই করেছি। আবার যদি কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক পক্ষ সেই আধিপত্যবাদের গোলাম হতে চায়, আমরা তার বিরুদ্ধেও দাঁড়াবো। আমাদের আগামী দিনে
বাংলাদেশ স্বাধীনভাবে সার্বভৌমভাবে মর্যাদার সহিত আমরা দাঁড়াবো। আমরা আমাদের রাজনীতি, আমাদের রাষ্ট্র বিনির্মাণ করব। মেহেরপুরের পথসভা শেষে বুধবার চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে পথসভা করবে জাতীয় নাগরিক পার্টি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। রাতের ভোটের অপবাদ ঘুচাতে চায় উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের সঙ্গে জড়িতদের ভাবমূর্তি ফিরিয়ে আনতে সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোটের বিকল্প নেই। এছাড়া বিতর্কিত 3 নির্বাচনকে বৈধতা দেয়া বিদেশি পর্যবেক্ষকরা আগামীতে দায়িত্ব পাবেন না বলেও জানান সিইসি। মঙ্গলবার নির্বাচন ভবনে আরএফইডির ফল উৎসবে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার সহ আরও 3 কমিশনার। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আক্ষেপের সঙ্গে সিইসি জানান, রাতের ভোটের অপবাদ গায়ে মাখতে নারাজ তিনি। আর এই অপবাদ ঘুচাতে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য ভোটের বিকল্প নেই বলে মনে করেন সিইসি। সবাই মিলে কিন্তু 91 সালে একটা অত্যন্ত সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে জাতিকে, 96 সালে দিয়েছি, 2001-এ দিয়েছি। এখন কেন পারবো না? যারা এই ইলেকশনের সাথে জড়িত থাকবেন তাদের কাছে করজোড়ে আবেদন জানাবো যে আপনারা মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করুন। সে যে ভাবমূর্তি যেটা নষ্ট হয়েছে সেটার থেকে আপনারা উঠে আসুন। আমরা প্রমাণ করতে চাই যে আমরা পারি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে কমিশন কাজ করছে বলেও জানান তিনি। প্রিপারেশন নিচ্ছে যাতে একটা সুষ্ঠু নির্বাচন এবং ফেয়ার একটা নির্বাচন এবং অ্যাকসেপ্টেবল একটা নির্বাচন, ক্রেডিবল একটা নির্বাচন যাতে আমরা দিতে পারি, উপহার দিতে পারি। এর আগে সকালে নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অভিজিৎ সিং। পরে সিইসি জানান, গত 3 নির্বাচনকে বৈধতা দেয়া বিদেশি পর্যবেক্ষকরা আর দায়িত্ব পাবেন না। যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে, আমি ফরেন অবজার্ভের কথা বলছি, যাদের এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন দেশে, তারা হয়তো ইলেকশন অবজার্ভ করেছে, সুতরাং ওই ধরনেরই আমরা নিব। মাইনাস দোজ যারা আগের 3টা নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে, এদেরকে কোনো মতেই না। সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের প্রস্তুতি নিয়ে কানাডা সন্তুষ্ট বলেও জানান সিইসি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। রক্তাক্ত জুলাইয়ের এই দিনে সময় বৃদ্ধি করে সকাল সন্ধ্যা সর্বাত্মক ব্লকেডের ডাক দেন শিক্ষার্থীরা, যা পালিত হয় পরদিন 10 জুলাই। শুধু রাজপথেই নয়, এদিন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করেন 2 শিক্ষার্থী। যদিও 2 শিক্ষার্থীর আবেদনের সঙ্গে কোটা বিরোধী আন্দোলনের কোনো সম্পর্ক নেই বলে জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গত বছর এই দিনে কোটা আন্দোলনকে ঘিরে চলতে থাকে নানান ঘটনা, যা জানবো মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্টে। রক্তাক্ত জুলাই জুড়ে রাজপথে রচিত হয়েছে লড়াইয়ের নিত্য নতুন ইতিহাস। অনিশ্চয়তার দোলাচলে হার না মানা তারুণ্য অধিকার আদায় ছিল বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় 24-এর 9 জুলাই অনলাইন এবং অফলাইনে পরের দিনের জন্য সকাল সন্ধ্যা লাগাতার বাংলা ব্লকেটের প্রচার চালায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা। করা হয় লিফলেট বিতরণ। এদিন 4 ঘন্টা রাস্তা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। 10 জুলাই সকাল সন্ধ্যা বাংলা ব্লকেটের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা সহ সারা দেশে সড়ক মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করে এই কর্মসূচি পালনের আহ্বান জানান শিক্ষার্থীরা। এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে। পরদিনের কর্মসূচি ঘোষণা শেষে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, নিজ উদ্যোগে শিক্ষার্থীরা এই আন্দোলনে নামেনি। এই ইস্যুতে সরকারের নিশ্চুপ থাকার কারণে এই ধরনের কর্মসূচি দিতে বাধ্য হয়েছে আন্দোলনকারীরা। লড়াই অবশ্যই অনেক চ্যালেঞ্জিং ছিল, কিন্তু এটা সফল হয়েছে একেবারেই বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ ছাত্রদের স্বতঃস্ফূর্ত 4 অংশগ্রহণ, তাদের বিবেকবোধ, ন্যায়বোধের জায়গা থেকে রাজপথে নেমে আসা,
অংশগ্রহণ, সেটার কারণে আসলে এটা গণঅভ্যুত্থানের রূপ নিতে পারছে। রাজপথে এখানে আন্দোলন করে এটার কিন্তু নিরসন হবে না। তৎকালীন সরকারের আইনমন্ত্রী জানান, ঘটনা ঘটছে আদালতে, রাজপথে আন্দোলন করে এটার নিরসন হবে না। সে সময়ের অ্যাটর্নি জেনারেলও আন্দোলনকে রাজনৈতিক রং দেবার চেষ্টা করেন। উস্কানিমূলক কাজে কারো ফাঁদে পা দিয়ে কোনো উপকার হবে না, কোনো কিছু হবে না, কোনো কিছু অ্যাচিভ করা যাবে না। এদিন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করেন দুই শিক্ষার্থী, যার শুনানির জন্য পরদিন 10 জুলাই দিন ধার্য হয়। যদিও ওই দুই শিক্ষার্থীর আবেদনের সঙ্গে কোটা বিরোধী আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই বলে দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সহায়তার টাকা না পাওয়ার অভিযোগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অফিসে একটি কক্ষে ভাঙচুর করেছে জুলাই আহতরা। মঙ্গলবার সন্ধ্যায় কার্যালয়টিতে তালা দেওয়ার কর্মসূচি নিয়ে গেলে নির্বাহী পরিচালকের আশ্বাসে সিদ্ধান্ত থেকে সরে আসেন তারা। এ সময় জুলাই ফাউন্ডেশন সংস্কারের দাবিও জানায় আহতরা। ভাঙচুরের খবর পেয়ে কার্যালয়ে আসেন ফাউন্ডেশনের নতুন নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর। পাওনার অভিযোগের বিষয়টি মীমাংসার আশ্বাস দিলে তালা দেওয়ার কর্মসূচি প্রত্যাহার করেন আহতরা। তবে রোববার পাওনা টাকা না পেলে কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান তারা। এখানে কিছু মানুষ আছে যারা কিনা জুলাইকেও ধারণ করে না এবং অভ্যুত্থানকারী যারা ছিল এই আন্দোলনে আহত তাদেরকেও ধারণ করতে পারে না, যার কারণে এইখানে বারবার বেশ কয়েকবার বিভিন্ন আহত ভাইয়েরদের সাথে সহযোদ্ধাদের সাথে অশোভনীয় আচরণ এই ফাউন্ডেশন থেকে করেছে। উনি রোববার আমাদের প্রপার যেটা আমাদের প্রাপ্য যেটা সেটা উনি বুঝাই দিবে, এটা আমরা আশা করি। রোববার কোনো ঝামেলা হবে না। শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে ডজন খানেক দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে বলে জানিয়েছে দুদক। তবে বিদেশে থাকা সম্পদের তথ্য পেতে সমস্যা হওয়ায় মামলা পরবর্তী পদক্ষেপ নিতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। এদিকে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার সাবেক এমপি আব্দুল কালাম আজাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে একে একে দুর্নীতি ফিরিস্তি জমা হতে থাকে দুদকে। এর মধ্যে পূর্বাঞ্চলে পুলাট জালিয়াতির মামলার চার্জশিট ছাড়া অধিকাংশ অনুসন্ধান এখনও আলোর মুখ দেখেনি। দুদকে চলমান অনুসন্ধানগুলোর মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিমানবন্দর উন্নয়নে দুর্নীতি, সূচনা ফাউন্ডেশন ও সিআরআই এর দুর্নীতি সহ শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। দুদক মহাপরিচালক জানালেন, সবগুলো অনুসন্ধান শেষ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। তবে বিদেশে থাকা সম্পদের তথ্য পেতে সমস্যার কারণে অনুসন্ধানে ধীরগতি রয়েছে। যেসব ক্ষেত্রে দেশের বাইরে থেকে অনেক তথ্যাদি আমাদের সংগ্রহ করতে হয়, যেগুলিতে আমরা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছি অনেক জায়গা থেকে, এখনও আমরা দালিলিক প্রমাণাদি সংগ্রহ করতে পারিনি বা আমাদের কাছে এখনও সেগুলো এসে পৌঁছায়নি। সেই কারণে কিছুটা সময় লাগছে এবং এটা পাওয়া সাপেক্ষে নিশ্চয়ই তারা তাদের প্রতিবেদন দাখিল করবেন। এদিন কুমিল্লা 4 আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ ও হাই স্পিড গ্রুপের পরিচালক ইফতিকার আহমেদ মাসুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে সংস্থাটি। সাবেক সংসদ সদস্য কুমিল্লা 4 এবং জনাব ইফতিখার আহমেদ মাসুদ, পরিচালক প্রশাসন, হাই স্পিড গ্রুপ অফ কোম্পানিজের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও কমিশন বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, কমিশন বাণিজ্য সহ দুর্নীতির বিস্তার অভিযোগ আনা হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যে 35% শুল্ক আরোপ হলে ক্ষতির মুখে পড়বে রফতানি খাত বহুমুখীকরণের প্রচেষ্টা, এমন শঙ্কা রফতানিকারকদের। তবে শুল্ক ভার কমাতে মার্কিন শর্ত মেনে নেয়ার আগে সরকারকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ তাদের। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, বিশ্ব বাণিজ্য সংস্থার আইনের চাপে যেন পড়তে না হয় তা মাথায় রেখেই এগিয়ে নিতে হবে আলোচনা। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রফতানি গন্তব্য।
মার্কিন বাণিজ্য প্রতিনিধি দফতর ইউএসটিআর এর তথ্য 2024 সালে দেশটিতে $840 কোটি রফতানির বিপরীতে বাংলাদেশ আমদানি করেছে $220 কোটি পণ্য ও সেবা। বাংলাদেশের দিক থেকে $600 কোটি বেশি এই বাণিজ্য ঘাটতি কমাতে 1 আগস্ট থেকে 35% শুল্ক আরোপ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। অথচ ভিয়েতনামের সঙ্গে $12,350 কোটি ঘাটতির পরও শুল্ক আরোপ হচ্ছে মাত্র 20%। অন্যদিকে ভারতের সঙ্গে $4,570 কোটি ঘাটতির পরও চলমান রয়েছে আলোচনা। এক্ষেত্রে বাংলাদেশ বৈষম্যের শিকার হচ্ছে কিনা সেই প্রশ্ন রেখে উদ্যোক্তারা বলছেন, মার্কিন প্রশাসনের নতুন সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে প্লাস্টিক, চামড়া, ইলেকট্রনিক্স সহ উদীয়মান রফতানি খাত। নতুন নতুন শিল্প বা ভ্যালুয়েটেড শিল্পগুলোতে আমরা একটা চ্যালেঞ্জের মুখে পড়ব। যদি নাকি ভিয়েতনামে 20% থাকে, তাহলে এখন ওই নতুন শিল্পগুলা দেখা যাবে যে ওইসব দেশেই গড়ে উঠতেছে যারা নাকি ট্যাক্স বেনিফিট বেশি পেয়েছে। কেন আমাদের সাথে কাজ করবে 15% আপনার বেশি দিয়ে? ইন্ডিয়া, পাকিস্তান এবং ভিয়েতনাম এই তিনটের সাথে সামঞ্জস্য যদি থাকে তাহলে আমরা এই সেক্টর আপনার টিকে থাকবে। সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রস্তাবিত পারস্পরিক শুল্ক চুক্তিতে যুক্তরাষ্ট্র কোনো দেশের ওপর বাড়তি শুল্ক আরোপ করলে বাংলাদেশকেও তা করতে হবে। এমনকি কোনো দেশের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা দিলে বাংলাদেশকেও দিতে হবে। এই অবস্থায় সতর্কতার সঙ্গে শুল্কাভার কমানোর আলোচনা এগিয়ে নেওয়ার পরামর্শ রফতানিকারকদের। এমন কোনো কিছু করবে না যাতে আমাদের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হয় বা আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়। রাষ্ট্র আগে, তারপরে বাকি সবকিছু। এই মুহূর্তে ইউরোপিয়ান ইউনিয়নকে বাদ দিয়ে আমাদের কোনো কিছু চিন্তা করার কোনো অবকাশ নাই। এদিকে মার্কিন শর্ত মানতে গিয়ে যেন বিশ্ব বাণিজ্য সংস্থার আইন ভঙ্গ করে বাড়তি চাপে না পড়ে সরকার, সেদিকে বিশেষ নজর রাখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। আলাপ আলোচনা অনেক কিছুই কিন্তু আমরা অলরেডি দিয়েছি। এখন যদি আমাদেরকে বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালার বাইরে যে দ্বিপাক্ষিকভাবে কিছু দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে এবং সেটা আমরা স্বীকৃত হই, তাহলে হয়তো বা আমাদের কিছুটা কমতে পারে, কিন্তু সেইটা বাংলাদেশকে অন্যান্য বিষয়গুলো কিন্তু বিবেচনায় নিতে হবে। এর আগে গেল 2 এপ্রিল 37% শুল্ক আরোপ করার এক সপ্তাহ পর দ্বিপাক্ষিক বাণিজ্য সুবিধা আদায়ে 3 মাসের সময় বেঁধে দিয়েছিল ট্রাম্প প্রশাসন। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। পাল্টা শুল্ক ঠেকাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে চলমান আলোচনার মধ্যেই বাংলাদেশি পণ্যের ওপর 35% ট্যারিফ নির্ধারণের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। এ নিয়ে প্রধান উপদেষ্টাকে লেখা চিঠি ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। এতে বলা হয়েছে, বাণিজ্য ঘাটতি পূরণে যথেষ্ট না হলেও অসামঞ্জস্যতা দূর করতে এই হার নির্ধারণ করা হয়েছে, যা কার্যকর হবে 1 আগস্ট থেকে। ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক নিয়ে আলোচনার জন্য এরই মধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাণিজ্য উপদেষ্টা সহ বাংলাদেশের একটি প্রতিনিধি দল। এরই মধ্যে বাংলাদেশি পণ্যের উপর পারস্পরিক শুল্ক 35% নির্ধারণের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার রাতে ট্রুথ সোশ্যালে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সরকার প্রধানদের উদ্দেশ্যে শুল্ক সংক্রান্ত চিঠি পোস্ট করেছেন তিনি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে ট্রাম্প উল্লেখ করেছেন, উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সহযোগিতার সম্পর্ক চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই দীর্ঘমেয়াদী ও স্থায়ী বাণিজ্য ঘাটতি বাংলাদেশের ট্যারিফ ও নন ট্যারিফ নীতিমালার ফল উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, আগামী 1 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করা বাংলাদেশি পণ্যের উপর 35% শুল্ক কার্যকর হবে। বাণিজ্য প্রতিবন্ধকতার কারণে সৃষ্ট অসামঞ্জস্যতা দূর করতে যুক্তরাষ্ট্র চেষ্টা করছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। ট্রাম্প লিখেছেন, বাংলাদেশি কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে উৎপাদন করে তাহলে কোনো শুল্ক প্রযোজ্য হবে না। এক্ষেত্রে কোনো কোম্পানি উৎপাদন শুরু করতে চেয়ে আবেদন করলে তা কয়েক সপ্তাহের মধ্যে অনুমোদন দেয়া হবে। গত 3 এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপ করা হয়। ট্রাম্প জানান, বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে 25, দক্ষিণ আফ্রিকা ও কাজাখস্তানে 30 এবং মিয়ানমার ও লাওসে 40% পর্যন্ত শুল্ক বসছে 1 আগস্ট থেকে। এসব দেশের সরকার প্রধানদের উদ্দেশ্যে লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে, কেউ যদি পাল্টা শুল্ক আরোপ করে তবে যুক্তরাষ্ট্র সমপরিমাণ শুল্ক বাড়াবে। হোয়াইট হাউসের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, এটাই শেষ নয়, খুব শিগগিরই নতুন করে আরো 12টি দেশের উপর শুল্ক আরোপের ঘোষণা আসছে। নাদিম মারজান, সময় সংবাদ।
বাংলাদেশি পণ্যে 35% মার্কিন শুল্ক কার্যকর হলে চাপে পড়বে রফতানি খাত। প্রতিযোগিতায় টিকতে না পেরে যুক্তরাষ্ট্রের বাজার থেকে ছিটকে পড়ার শঙ্কার কথা জানান সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। তবে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলছেন 5 বিলিয়ন বাণিজ্য ঘাটতির জন্য চড়া শুল্কারোপ অযৌক্তিক। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শুল্ক ইস্যুতে এখনও দেন দরবার চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। 10 ও 11 জুলাই মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠকে মিলতে পারে ইতিবাচক ফল। চলতি বছর এপ্রিলে দেশে দেশে পাল্টা শুল্কারোপ ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের উপর 37% ট্যারিফ আরোপ করা হয়। তৈরি পোশাক রপ্তানি নিয়ে তৈরি হয় শঙ্কা। এর পরপরই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন শুল্ক নীতি 3 মাসের জন্য স্থগিত করতে চিঠি লেখেন ডোনাল্ড ট্রাম্পকে। এতে সাড়াও মেলে। দর কষাকষি শুরু করে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা প্রায় সকল পণ্যের উপর সহায়তার আশ্বাস দেয় সরকার। এত কিছুর পরও বাংলাদেশি পণ্যে প্রচলিত 15% শুল্কের উপর বাড়তি আরও 35% ট্যারিফ দিয়েছে ট্রাম্প প্রশাসন, যা কার্যকর হবে 1 আগস্ট থেকে। এমন বাস্তবতায় গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান বলছেন, নতুন শুল্ক নীতি কার্যকর হলে প্রতিযোগিতায় টিকতে না পেরে মার্কিন বাজার থেকে ছিটকে পড়তে পারে বাংলাদেশ। আমাদের রপ্তানিকারকদের প্রতিযোগিতা সক্ষমতার উপর মারাত্মক একটা নেতিবাচক প্রভাব ফেলবে এবং আমার মনে হয় যে বাজারটা আস্তে আস্তে ভিয়েতনামের কাছে চলে যাবে। তবে অর্থ উপদেষ্টা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি $5 বিলিয়ন, তাই 35% শুল্কারোপ যৌক্তিক নয়। আমাদের এত কম ডেফিসিট, আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে জানান, 9 জুলাই মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠকে মিলতে পারে ইতিবাচক ফল। আর ট্যারিফ অপরিবর্তিত থাকলে আছে বিকল্প পরিকল্পনাও। ট্যারিফ নেগোসিয়েশনটা এমন একটা কনক্লুশন হবে যার দ্বারা আমরা এবং ইউএস দুইটা কান্ট্রি উইন উইন হবে। আমরা যে শুধু ইউএস এর উপরই ডিপেন্ডেন্ট তা না, ইউরোপিয়ান ইউনিয়নের সমস্ত দেশেই আমরা পাঠাচ্ছি, নতুন নতুন মার্কেট এমার্জ করতেছে। এছাড়া তৈরি পোশাকের উপর নির্ভরশীলতা কমাতে রফতানি পণ্যে বৈচিত্র্য আনতে কাজ করছে সরকার। আমরা খুব নিবিড়ভাবে করেছি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। নানা সংকটের মাঝেও চীন আমেরিকার বাণিজ্যিক টানাপোড়েনের জেরে সদ্য বিদায়ী অর্থ বছরে 9% প্রবৃদ্ধি হিসেবে 39 বিলিয়ন মার্কিন ডলারের বেশি তৈরি পোশাক রফতানি করেছে বাংলাদেশ, যা আগের অর্থ বছরের তুলনায় যেমন 3 বিলিয়ন মার্কিন ডলার বেশি, তেমনি সাম্প্রতিক সময়ের রেকর্ড। শাখাউচ্চিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিজিএমই এর তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে পৃথিবীর বিভিন্ন দেশে 39.34 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা আগের অর্থ বছর অর্থাৎ 2023-24 ছিল 36.15 বিলিয়ন মার্কিন ডলার। অথচ অর্থ বছরের বিশাল একটি সময় জুড়ে ছিল ঢাকা, সাভার এবং গাজীপুরে কথিত শ্রমিক অসন্তোষ সহ নানা জটিলতা। চায়নার সাথে আমেরিকার বাণিজ্যিক সম্পর্কের খানিকটা অবনতি হয়েছে, সেখান থেকে কিছু আরএমজির অর্ডার শিফট হয়েছে, তার কিছু অংশ বাংলাদেশেও এসছে। মূলত গত 6 মাসের বেশি সময় ধরে শুল্ক হার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের টানাপোড়েন চলছে। এই অবস্থায় মার্কিন বায়াররা চীনের অর্ডারের একটি অংশ যেমন বাংলাদেশকে দিয়েছে, তেমনি বাড়তি এসেছে ইউরোপ বায়ারদের অর্ডারও। যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারি আমরা, যে কোনো স্টাইল হ্যান্ডেল করতে পারি, যে কোনো ধরনের গার্মেন্টস আমরা বানাতে পারি, যার জন্য পৃথিবীর যারা বড় বড় বায়ার আছে তাদের একটা আস্থার একটা স্থান এবং তারা খুব নিরাপদ বোধ করে যে বাংলাদেশে এই গার্মেন্টসগুলি রিপ্লেস করার জন্য। রেকর্ড পরিমাণ পণ্য রপ্তানি হলো সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি পরিবর্তনের কারণে অনেকটা দুশ্চিন্তা রয়েছেন বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। আমাদের প্রবৃদ্ধি আরও বাড়বে, আমাদের ক্যাপাসিটি আছে। আমরা যদি বিভিন্ন পরিবেশ এবং বিভিন্ন জায়গা থেকে যদি আমরা সুযোগ সুবিধাগুলো পাই এবং ট্যারিফগত সমস্যা থেকে যদি আমরা উত্তরণ পাই, তাহলে আমাদের এই প্রবৃদ্ধি অনেক বেশি বেড়ে যাবে। বাংলাদেশ থেকে বছরে 8.5 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয় আমেরিকায়। এবার আমাদের প্রত্যাশা হচ্ছে যদি ট্যারিফ যদি একটা যৌক্তিক পর্যায়ে থাকে, ধরুন যেখানে ভিয়েতনামের 20%, সেখানে আমাদের যদি 35% হয়, এটা আমাদের জন্য অনেক
কষ্টকর হয়ে যাবে টিকে থাকা। তো এটা যদি একটা যুক্তি পর্যায়ে থাকে, আমরা মনে করি আমাদের গার্মেন্ট এক্সপোর্ট দিন দিন বাড়বে আরও। 2024-25 অর্থ বছরে 9.73% প্রবৃদ্ধি হিসাবে 21.15 বিলিয়ন মার্কিন ডলারের নিটোয়ের পণ্য রপ্তানি হয়েছে। তৈরি পোশাক খাতে বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিশাল শ্রমবাজার। বিশেষ করে সদ্য বিদায়ী অর্থ বছরে নানা সংকটও তেমন বন্ধ ছিল না গার্মেন্টসের উৎপাদন, বরং বিদেশি বায়ারদের চাহিদা অনুযায়ী সরবরাহ করা হয়েছে নিত্য নতুন ডিজাইনের তৈরি পোশাক। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। এখনই নয়, আরও প্রায় 1.5 বছর অপেক্ষা করতে হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পূর্ণাঙ্গ সুবিধা পেতে। কেননা শেয়ার পরিবর্তন, বিদেশি ঠিকাদার ও আদালতের স্থগিতাদেশে থেমেছিল কাজ। এর মধ্যে সকল জটিলতা কেটে গেলেও প্রকল্প বাস্তবায়নের কর্তৃপক্ষের নতুন প্রতিশ্রুতি কতটা রক্ষা হবে সেটাই এখন নগরবাসীর বড় প্রশ্ন। ক্যামেরার পেছনে অনুপ দত্ত এবং মোবারক শুভকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাবেন রিপোর্টার আলামিন তুষার। লোহার জংধরা নির্মাণ সামগ্রী ঢেকে রেখেছে প্রকৃতি, তাই তো লতানো বিরুৎ আর পাখিরা খুঁজছে নিজেদের জায়গা। জানান দিচ্ছে দিনের পর দিন পড়ে আছে নির্মাণ কাজ। শেয়ার পরিবর্তন, বিদেশি ঠিকাদার প্রতিষ্ঠান পরিবর্তন এবং অর্থায়ন নিয়ে নানা জটিলতার সঙ্গে আদালতের স্থগিতাদেশ সহ নানা জটিলতায় ঢাকার যানজট নিরসনের স্বপ্ন নিয়ে শুরু হওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ যেন শেষই হচ্ছে না। প্রকল্পের দ্বিতীয় ধাপের এই অংশের অর্থাৎ বনানী রেলওয়ে স্টেশন থেকে মগবাজার রেল ক্রসিং এলাকার মানুষ মাশুল দিচ্ছেন এই অসম্পূর্ণ কাজের। কাজ বন্ধ করে দিছে, এখন আদৌ হবে নাকি এটা আসলে সন্দেহজনক। এই কাজটা হচ্ছিল, আমরা আশীর্বাদই নিয়েছিলাম, কিন্তু এটা এখন অভিশাপে দাঁড়ায় গেছে। একবারে যে টোটাল বন্ধ হয়ে গেছে তা কিন্তু না। সন্ধ্যার পরে এই জায়গা থাকাই যায় না, মশা বিলবিল করে এই জায়গা। বলি হচ্ছে প্রাণ প্রকৃতিও, যার প্রমাণ হাতিরঝিলের হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পেছনের অংশ। দুর্গন্ধ আর দূষণে এসব এলাকায় বেড়েছে মশার উপদ্রবটাও। এমনকি মগবাজার রেল ক্রসিং থেকে কুতুবখালী অংশের তৃতীয় ধাপের শুরু হওয়া কাজ দীর্ঘদিন পড়ে থাকায় অভিযোগ আছে সেখান থেকে চুরি হয়েছে নির্মাণ সামগ্রীও। পাইলিং হয়েছে এবং কয়েকটা পিলারের কাজ করছে, এটা হয়েছে। এই পুরা সাইড টিন দিয়ে বেড়া ছিল, তাহলে টিন সবাই খুলে নিয়ে জায়গা, কেউ বাধা করে না। টিনগুলো তো আগে দেখছি, এখন ইদানিং নাই, খুব দুর্ভোগ মানুষের। এবছর অর্থাৎ 2025-এর জুন মাসের মধ্যেই কিন্তু এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজটি শেষ হয়ে যাবার কথা। তবে সে কাজ যে সহসাই শেষ হচ্ছে না তা দেখাই যাচ্ছে। আর এ ধরনের প্রকল্পের মেয়াদ বেড়ে গেলে তার খরচও যে বেড়ে যায় তা কিন্তু বলাই বাহুল্য। প্রকল্পের বাজেটের সঙ্গে এমন সময়ক্ষেপণ চাপ বাড়ায় জনগণের উপরও। তাই দ্রুত সময়ে প্রকল্প বাস্তবায়নে বাদ সাধছেন যারা, তাদের মুখোশ উন্মোচন করা জরুরি বলে মত বিশ্লেষকদের। শুরু হওয়ার পরে কোনো ধরনের অপচয় যাতে না হয়, কোনো ধরনের সময় ক্ষেপণ যাতে না হয় সেটা নিশ্চিত করতে হবে এবং এই ক্ষেত্রে প্রকল্প পরিচালকের ক্ষমতায়নটা বেশি করা দরকার। এবং ভবিষ্যতে যদি এ ধরনের কোনো সময় নষ্ট হয় বা কোনো দুর্ভোগ হয়, সেক্ষেত্রে যে কারণে যার খামখেয়ালিতে এই সমস্যা হচ্ছে তাকে অবশ্যই আইনের আওতায় বা নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। যদিও এরই মধ্যে প্রশাসনিক জটিলতা দূর হয়েছে, শুরু হয়েছে নতুন করে কর্মী নিয়োগও। আসছে বছর 31 ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করার কথা জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। এমনকি পরিবেশকে গুরুত্ব দিয়ে পান্থকুঞ্জ অংশের জটিলতা নিরসনের আশ্বাস দিলেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক। সমন্বয়ের মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই। গাছ কাটার ফলে যে ক্ষতিটুকু হচ্ছে সেটা পুষিয়ে নেওয়ার জন্য আমাদের বিকল্প কাজ রয়েছে। ডিসেম্বর 2026 পর্যন্ত আছে। আমরা আশা করছি যে এর মধ্যে আমরা একটা তাৎপর্যপূর্ণ পর্যায়ে যেতে পারব। দীর্ঘ এক যুগ আগে শুরু হওয়া এই এক্সপ্রেসওয়ে প্রকল্পের পূর্ণাঙ্গ সুফল এখনো পাচ্ছে না ঢাকাবাসী। তাই তো নতুন এই প্রতিশ্রুতি কতটা সময় মতো বাস্তবায়িত হবে সেটাই এখন নগরবাসীর বড় প্রশ্ন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। সাগরে ডুবে পর্যটক মৃত্যু বেড়েই চলেছে। কক্সবাজার সৈকতে 117 কিলোমিটারই ঝুঁকিপূর্ণ। 3টি পয়েন্টে লাইফগার্ড কর্মী থাকলেও হাতে গোনা। উদ্ধারে নেই ডুবুরি দলও।
দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৫ জন। ঢাকা উত্তর সিটিতে ২ জন এবং খুলনা বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গুতে প্রাণ গেল ৫১ জনের। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৩,০০০। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছে বরিশাল বিভাগে ১২০ জন। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলসহ বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। ফেনীতে রেকর্ড বৃষ্টিতে কোমর পানিতে তলিয়েছে রাস্তাঘাট, দোকানপাট ও বাড়িঘর। কক্সবাজারে ৫০টি গ্রাম পানিতে তলিয়ে গেছে, আর ৫ শতাধিক মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। নোয়াখালী ও পটুয়াখালীতে নিচু এলাকায় জলাবদ্ধতায় ভোগান্তি চরমে। আবহাওয়া অফিস বলছে, আরও 2 দিন অব্যাহত থাকতে পারে বৃষ্টি। কোমর পানি পেরিয়ে গন্তব্যে ছুটছে মানুষ, পোহাতে হচ্ছে ভোগান্তি, তলিয়ে গেছে দোকানপাট ও বাসা বাড়িও। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সারা দেশে অবিরাম বর্ষণ। সোমবার রাত থেকে ফেনীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ২৩৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা চলতি বছরে ২৪ ঘন্টায় সর্বোচ্চ। এর প্রভাবে শহরজুড়ে জলাবদ্ধতার এমন ভয়াবহ রূপ। 15 মিনিটের মধ্যে পানি উঠে সব ধ্বংস হয়ে গেছে ভাই। আমরা লক্ষ লক্ষ টাকা আমাদের শেষ। গত বছর যে ক্ষতি হয়েছে এই পর্যন্ত আমরা এই ক্ষতি পোষাই না আনতে এই বছর আবার সেম একই অবস্থা। ভারী বৃষ্টিতে কক্সবাজারের টেকনাফ উপজেলার অন্তত ৫০টি গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে প্রায় ৫০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বাড়িঘরে পানি ওঠায় ৫০০-র বেশি মানুষ ঠাঁই নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। সকল সিপিপি টিমগুলোকে অ্যাক্টিভেট করে পাহাড়গুলোতে বলেছি ঝুঁকিপূর্ণ যে পাহাড়ে বাসস্থানগুলো মানুষের বাসাবাড়ি আছে সেখান থেকে সরেছে নিকটবর্তী স্কুলগুলোতে আশ্রয় নেওয়ার জন্য। একদিনের বৃষ্টিতে নাকাল অবস্থা নোয়াখালীতেও। অবিরাম বৃষ্টিতে তলিয়ে যায় পটুয়াখালীর পৌর শহরের জুবিলি স্কুল রোড, মহিলা কলেজ রোড, পুরাতন হাসপাতাল রোড সহ বেশ কিছু নিচু এলাকা। লঘুচাপের প্রভাবে আরও 2 দিন উপকূল সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 1 জুলাই থেকে যে বৃষ্টি, বর্ষাকালের বৃষ্টি, সেই বৃষ্টিটা কিন্তু অব্যাহত থাকবে। কখনো কখনো 2-1 দিন একটু থেমে যেতে পারে। আগামী 12 জুলাই থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। সরদার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। এদিকে টানা ভারী বর্ষণ ও ভারতের উজানের পানিতে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় নানা প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। রাতে জেলা প্রশাসক জানায়, ফুলগাজীতে 32টি মাধ্যমিক বিদ্যালয় ও 67টি প্রাথমিক বিদ্যালয় এবং পরশুরামে 32টি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবার, রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া খোলা হয়েছে কন্ট্রোল রুম। ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী ও সিলেনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত 14টি স্থান ভেঙে গেছে। 2 উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত। বর্ষা মৌসুমে ভাঙন শুরু হয়েছে পদ্মা ও যমুনায়। রাজশাহী অঞ্চলে ঝুঁকিপূর্ণ এলাকায় হয়নি স্থায়ী বাঁধ নির্মাণ কাজ। এতে ভাঙন শুরু হওয়ায় আতঙ্কিত নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চিহ্নিত করে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্ট। গত 2 সপ্তাহ ধরে হুহু করে বাড়ছে পদ্মা নদীর পানি। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমতলা, নগরীর পঞ্চবটি থেকে তালাইমারি, চারঘাটের টাঙ্গন ও বাঘার বিভিন্ন পয়েন্টে নেই স্থায়ী শহর রক্ষা বাঁধ। ফলে বর্ষা মৌসুমে অস্থায়ী এসব বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এদিকে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জের সদর, কাজীপুর ও শাহজাদপুর উপজেলার বেশ কিছু এলাকায় নদী ভাঙন শুরু হয়েছে। গত কয়েকদিনের অব্যাহত ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে মূল বাঁধের বেশ কিছু অংশ। বগুড়ার সারিয়াকান্দি, ইছামারা 1 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। এতে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা দেবীনগর এলাকায় ভাঙনে আতঙ্কিত নদীপাড়ের মানুষ। পোকামাকড় ঢুকে যায়, থাকতে পারি না, বুক পর্যন্ত পানি হয়ে যায়। আমাদের ঘর বাড়ি নিয়ে দেখা যায় আমরা বাল বাচ্চা নিয়ে আপনার ঘুমিয়ে আছি, দেখা যায় আপনার নিয়ে চলে গেল। বান দেয় না, বহুদিন থেকেই তো দেয় না, ওদিকে দেওয়া হয়েছে, ওদিকে দিছে সব, আমার এখানে বাদ আছে। পানি অনবর যদি উপযোগ হয়ে কাজটা আঙ্গের করে তাহলে আঙ্গের হয়তো এখানে একটু আশ্রয় আমরা পাইতে পারি। বিভাগের মধ্যে নদী তীরবর্তী জেলাগুলোতে ভাঙন ও বাঁধ চরম ঝুঁকিতে থাকা সত্ত্বেও স্থায়ী বাঁধ নির্মাণে কাজ করছে না পানি উন্নয়ন বোর্ড। দুই একটি পয়েন্টে লোক দেখানোর জন্য বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হলেও তা কোনো কাজে আসছে না। বারবার আমরা পানি উন্নয়ন বোর্ডকে বলছি, মানে আমরা তো এককভাবে অনেকজনভাবে বলি, কিন্তু আমাদের জন্য কোনো ব্যবস্থাই নিচ্ছে না। বস্তা ফেলা কোনো কাজ হয় না, আমরা কোনে যাবো, রাইতে তাঙ্গের ঘুম নাই। মানে 4 করে বস্তা ফেলা আর চলে জায়গা, আর এর থেকে ঘর দুয়ার আপনার টাইনার সুবার পাই না। এই অবস্থায় ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। ভাঙন প্রবণ ওই এলাকা, আমরা সবসময় ওখানে নজরদারি করতেছি এবং লাঞ্চিং এর পর যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে সঙ্গে সঙ্গে আমরা সেখানে আমরা জিও ব্যাগ ডাম্পিং করতেছি। ইতিমধ্যে আমাদের বেশ কিছু জায়গায় আমরা জিডি করেছি, অনেকটাই কমে গিয়েছে। তারপরে যে বিচ্ছিন্নভাবে দুই একটি ঘটনা আছে সেটা আমরা সাথে সাথে জেলা প্রশাসনের সমন্বয়ে কাজ করে থাকি। প্রকল্পটা বাস্তবায়ন হলে কামালপুর এলাকায় যে ভাঙন প্রবণ 4 কিলোমিটার এলাকা রয়েছে সেটা পুরোপুরি ভাঙন মুক্ত হবে বলে মনে করি। বিভাগে ঝুঁকিপূর্ণ প্রায় 250 কিলোমিটার নদী তীরের মধ্যে 120টি স্থানে 2000 কোটি টাকা ব্যয়ে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বগুড়ার সারিয়াকান্দির কামালপুর ইউনিয়নে যমুনা নদীর ডান তীরে ভাঙনে হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণের মূল বাঁধ। সবকিছু হারানোর আশঙ্কায় আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। পানি উন্নয়ন বোর্ডের দাবি, ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। রুদ্ররূপে যমুনা 1 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। ঠেকাতে নদী তীরে ফেলা কোটি টাকা জিও ব্যাগও বিলীন হয়ে যাচ্ছে। 2 বছর আগে ভয়াবহ ভাঙনে বগুড়া সারিয়াকান্দির কামালপুরের ইছামারা ও ফকিরপাড়ায় শতবিঘা ফসলি জমি, বসতবাড়ি ও অবকাঠামো বিলীন হয়ে যায়। সেই সময় ভাঙন ঠেকাতে নদীর তীরে 12 কোটি টাকা ব্যয়ে জিও ব্যাগ ফেলা হয়। এতেও পরিস্থিতির উন্নতি হয়নি। গত 1 সপ্তাহে গোদাখালী থেকে দড়িপাড়া পর্যন্ত 1 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। এতে হুমকির মুখে পড়েছে নদীর মূল বেড়িবাঁধ। চরম আতঙ্কে স্থানীয়রা। একদিনে ওখানে না হলো 2 বিঘা জমি একদিনে ভাঙছে, মানে খালি হোমমুতকে দেবে আছে গা। ভাঙনের কারণে পশু পাখি হোক, সাধারণ মানুষ হোক, এদের যে মানে অমানবিক জীবন যাপন করে এরা কাজটা করে, তাই আমরা বাইছিলাম নি। পানি উন্নয়ন বোর্ড বলছে বেড়িবাঁধ থেকে ভাঙন দূরত্ব মাত্র 300 মিটার। এতে উজানো ভাটির দিকে নদীর তীরে 4.5 কিলোমিটার এলাকা পুরোপুরি ঝুঁকিপূর্ণ ও অরক্ষিত। স্থায়ী সমাধানে 1750 কোটি টাকা ব্যয়ে নদীর তীর রক্ষায় একটি প্রকল্প হাতে নেওয়া হবে। স্থায়ী ব্যবস্থা হিসাবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে। সেই প্রকল্পটা স্টাডির ভিত্তিতে করা হয়েছে। প্রকল্পটা বাস্তবায়ন হলে পুরোপুরি ভাঙন মুক্ত হবে বলে মনে করি। যমুনা নদীর বেড়িবাঁধ ভেঙে গেলে বগুড়া ও সিরাজগঞ্জের অন্তত 5 উপজেলার ফসলি জমি ও অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। ভরা মৌসুমে নেই চালের সংকট, তারপরও নওগাঁর পাইকারি মোকামে মাস জুড়ে অস্থির চালের দাম। বস্তা প্রতি 400 থেকে 450 টাকা বাড়তি দর, কেজিতে বেড়েছে 5 থেকে 8 টাকা পর্যন্ত। মৌসুমের শুরুতে কম দামে ধান কিনে মজুত করায় তৈরি হয়েছে কৃত্রিম সংকট। মিল পর্যায়ে অভিযানে বের হয় মজুদ ধান ও চাল। কৃষক নেতারা বলছেন, মাস জুড়ে ব্যবসায়ী ও মিলারদের এ মজুদ প্রক্রিয়ায় ভোক্তার পকেট কেটেছে প্রায় 1.5 কোটি টাকা। জেলা প্রশাসক বলছেন, মজুদ ভাঙতে প্রশাসন তৎপর রয়েছে। এমআর রকির রিপোর্টে বিস্তারিত। চালের ভরা মৌসুম, তাই বস্তায় বস্তায় চাল ও ধানে ঠাসা মিলের গুদাম। তবে মাস জুড়েই বাজারে অস্থির চালের দর। নওগাঁর মোকামে বস্তাপ্রতি দর বেড়েছে 400 থেকে 500 টাকা পর্যন্ত। যদিও গেল বুড়ো মৌসুমে জেলায় ধানের ভালো ফলন ছিল, তারপরও হঠাৎ চালের বাড়তি দরে বিপাকে ভোক্তারা। চলতি মাসে প্রতি কেজি চালে দাম বেড়েছে 5 থেকে 8 টাকা পর্যন্ত। ভোক্তাদের অভিযোগ, কৃত্রিম সংকট দেখে অধিক মুনাফার সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা। প্রতি কেজি প্রায় 8 টাকা বৃদ্ধি,
এটা একটা অস্বাভাবিক ব্যাপার। রাঘব বোয়ালকে ধরার জন্য আমার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। জেলার অব্যবহৃত মিলগুলো ধান ও চাল মজুদের ডিপো হিসেবে ব্যবহার করছেন মিলার ও ব্যবসায়ীরা। চালের বাড়তি দরের লাগাম টানতে আইন শৃঙ্খলা বাহিনী মজুদ বিরোধী অভিযানে নেমেছে। মাস জুড়ে চলা চালের অস্থির বাজারে ভোক্তার কাছ থেকে প্রায় অর্ধশত কোটি টাকা নওগাঁর মোকামের মিলারদের পকেটে গেছে বলে মনে করছেন কৃষি বিশ্লেষকরা। কর্পোরেট ব্যবসায়ীরা এই জায়গাটাকে ব্যবহার করছে, এই এজেন্সিদেরকে ব্যবহার করে, মিলারদেরকে এজেন্সি হিসেবে ব্যবহার করে মূলত পুরা ধানের বাজারটা তারা নিয়ে এসেছে। কৃষকেরা ধান চাষ করে নিঃস্ব হয়ে যাচ্ছে, অপরদিকে এখানকার বড় বড় ব্যবসায়ীরা ধান থেকে চাল করে তারা লুটপাট প্রক্রিয়ার মধ্যে দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। গেল বুড়ো মৌসুমে অনুকূল আবহাওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান কৃষকের ঘরে উঠেছে বলছে কৃষি বিভাগ। অনুকূল আবহাওয়া বিরাজমান থাকায় এবং রোগবালাই আক্রমণ গত বছরের তুলনায় কম হয় এবছর প্রায় 8,71,655 মেট্রিক টন চাল উৎপাদন হয়েছে। তবে চালের দর বাড়ানোর খোঁড়া যুক্তি ব্যবসায়ীদের, আর সুযোগ সন্ধানে ধান চাল ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন কাজ করছে দাবি জেলা প্রশাসকের। যারা কর্পোরেট ব্যবসা করে তাদের রেট কিন্তু অনেক বেশি, ওখানে এমআরপি লিখে তারা বাজারে বিক্রি করছে, অথচ মিলের রেট কিন্তু অনেক কম। জুন জুলাই মাসে জেলার মিল পর্যায়ে মজুদ বিরোধী অভিযানে 13 প্রতিষ্ঠানে অতিরিক্ত ধান ও চাল মজুদের কারণে 7,12,000 টাকা জরিমানা ও 4 ব্যবসায়ীকে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। বাংলাদেশ ভারত বাণিজ্য রেষারেষির জেরে প্রধান স্থলবন্দর বেনাপোল দিয়ে কমেছে আমদানি রফতানি। বছর ব্যবধানে 2024-25 অর্থ বছরে আমদানি কমেছে 6 লাখ টন এবং রফতানি 75,000 টনের বেশি। দুই দেশের মধ্যে বিধি নিষেধ আরোপ বন্ধের আহ্বান জানিয়েছেন ক্ষতির মুখে থাকা ব্যবসায়ীরা। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য ও শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। গণ অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর চলছে বাংলাদেশ ভারত কূটনৈতিক টানাপোড়েন, যার প্রভাব পড়েছে বাণিজ্যে। দুই দেশ পাল্টাপাল্টি বিধিনিষেধ আরোপ করায় বেনাপোল বন্দরে কমছে আমদানি রপ্তানি বাণিজ্য। 2023-24 অর্থ বছরে বন্দরটি দিয়ে আমদানির পরিমাণ ছিল 21,30,228 টন পণ্য। 2024-25 অর্থ বছরে 6,31,330 টন কমে হয়েছে 14,98,898 টন। অন্যদিকে 2023-24 অর্থ বছরে ভারতে রপ্তানি হয়েছে 4,56,672 টন বাংলাদেশি পণ্য। গেল অর্থ বছরে 75,232 টন কমে হয়েছে 3,81,440 টন। বাণিজ্য কমে যাওয়ায় বিপাকে পড়েছেন বন্দর সংশ্লিষ্টরা। বন্ধ থাকার কারণে আমরা ভারতে যেতে পারছি না এবং মাল ইম্পোর্ট করতে পারছি না। পাট, চট, সুতলি রপ্তানি, পোশাক ক্ষেত্র এগুলো পুরো বন্ধ হয়ে গেছে। এই যে বারবার এরকম হঠাৎ যে সিদ্ধান্ত হচ্ছে, এক্ষেত্রে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে একটা বড় ক্ষতি হচ্ছে। এটা শুধু বাংলাদেশের নয়, ভারতেরও ক্ষতি হচ্ছে। বাণিজ্যের পরিমাণ কমে আসায় বন্দর দিয়ে সরকারের রাজস্ব আয়েও প্রভাব পড়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনেকগুলো পণ্য আমাদের প্রয়োজন না থাকাতে সরকার কর্তৃক রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। তো অনেকগুলো পণ্য যেগুলো আমাদের দেশেই উৎপন্ন হয় সেগুলো এখন আর আমরা আমদানি করছি না। ফলে আমাদের আমদানির পরিমাণ কিছুটা গত অর্থ বছরে যে অর্থ বছরে কিছুটা কমেছে। স্বাভাবিক সময়ে প্রতিদিন ভারত থেকে প্রায় 600 ট্রাক পণ্য আমদানি ও 250 ট্রাক পণ্য রপ্তানি হলেও এখন তা নেমে এসেছে 500 ও 100 ট্রাকের নিচে। সময় সংবাদ, বেনাপোল। রাজশাহীতে বিলের নিচু ফসলি জমিতে মাছ চাষের জন্য নির্বিচারে খোঁড়া হচ্ছে পুকুর। টানা বর্ষায় এসব পুকুরের কারণে জলাবদ্ধতা তৈরি হওয়ার অব্যাহত আছে আবাদ। কমেছে ফসলি জমি, কৃষকদের জীবন ও জীবিকা পড়েছে হুমকিতে। তাদের অভিযোগ, অবৈধভাবে পুকুর খননে জড়িত রাজনীতিবিদ ও প্রভাবশালীরা। মাঝে মধ্যে প্রশাসন অভিযান চালালেও পুকুর খোঁড়া বন্ধের নজির নেই। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার রিপোর্ট। দিনে বন্ধ থাকলেও রাতের আধারে এক্সকেভেটর দিয়ে খোঁড়া হয় পুকুর। গত 15 দিন ধরে রাজশাহীর বাঘার, নওটিকা, আরিফপুর বিলে অন্তত 4টি পুকুর খননের কর্মযজ্ঞ চলছে। স্থানীয় কৃষকের দাবি, এরই মধ্যে বিলের 70% জমি হয়েছে পুকুর। এতে জলাবদ্ধতা তৈরি হওয়ায় বিলম্বিত হচ্ছে ধানের আবাদ। 3 ফসলি জমি পড়ে থাকছে অনাবাদি। এই অবস্থা এখন ধরেন যে পুকুর আলারা পুকুরে মাছ করছে, আবাদের সংখ্যা হচ্ছে না। বিলে পানি আটকা যায় পুকুরের লেগে, এই কারণে ধান আবাদ হয় না।
তানোরের হাটদহে প্রকাশ্যে চলছে শতবিঘা জমিতে পুকুর খনন। বাগমারার নিমাই বিলে ৬০ বিঘা কৃষি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধে জেলা আদালতে মামলা ও উচ্চ আদালতে রিট পিটিশন করলেও তা বন্ধ হয়নি। পবা, মোহনপুর, চারঘাট, দুর্গাপুর সহ জেলার ৯ উপজেলায় গত ডিসেম্বর থেকে চলতি জুনে বর্ষার পানি জমা হয় এমন বিস্তীর্ণ বিলগুলোতে শত শত বাণিজ্যিক পুকুর ও মৎস্য খামার তৈরি হয়েছে। পুকুরের উঁচু পাড় বর্ষার পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। পারাপার হইতে পারছে না, যে কারণে পানি জমে থাকছে। এই পুকুর দিয়ে না সব পুকুর ক্ষেত্রে বাধা দিছে তারা, ফলাফল কিছুই আসেনি। পুলিশ আসলে টাকা ঘুষ লিয়া চলে যায়, ওই ভেকুর খসা লিয়া যায়, আবার টাকা দেয় থানার থানে, আবার আইসি দেখতে পুকুর খুনতে থাকে। বিশেষজ্ঞ ও কৃষকরা বলছেন রাজশাহীর বিলগুলোতে খুব অল্প ফসলি জমি পুকুরে রূপান্তর হতে বাকি। খননের সঙ্গে জড়িত রাজনীতিবিদ ও প্রভাবশালীরা। প্রশাসনের অভিযানে অল্প সময়ের জন্য খনন থামলেও তা পুনরায় চলে পুরোদমে। নতুন যারা এখন আসছে আমলিক তো পলাতক, পরে যারা আসছে তারা সাজস করে কাজ করছে। উপজেলা প্রশাসন বলছে অভিযানের পরও বন্ধ না হওয়ায় এখন তারা নিয়মিত মামলার উদ্যোগ নিচ্ছেন। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তাকে নির্দেশনা দিয়েছি যারা এর সঙ্গে জড়িত তাদের তথ্য দিয়ে নিয়মিত মামলা দায়ের করার জন্য। মৎস্য অধিদপ্তরের তথ্য মতে রাজশাহীতে ৫৫,০০০ পুকুর রয়েছে। গত ১০ বছরে মাছ চাষের জন্য নতুন খনন করা পুকুরের সংখ্যা ২০,০০০-এর বেশি। তবে কৃষক ও উন্নয়ন কর্মীদের অভিমত এ সংখ্যা আরও বেশি। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। ১.৫ বছর ধরে বন্ধ সিরাজগঞ্জের কাটাখালী নদের ওপর নির্মাণ হওয়া সেতুর কাজ। এতে চরম ভোগান্তিতে দুপারের ১৫ গ্রামের মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে নির্ধারিত সময়ে কাজ শেষ না করায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা সহ চুক্তি বাতিল করা হয়েছে। আর কাজ শেষ করতে নেওয়া হয়েছে উদ্যোগ। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। ৪ বছর আগে সেতু নির্মাণ শুরু হলেও দৃশ্যমান কেবল 2টি পিলার। ১.৫ বছর ধরে নেই কোনো কর্মযজ্ঞ। একটি সেতুর অভাবে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে দুপারের মানুষ। সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা এলাকার কাটাখাল নদ হয়ে নতুন ভাঙ্গাবাড়ি, রানীগ্রাম, জানপুর, খোকসাবাড়ি সহ আশপাশের গ্রামের যোগাযোগ সহজ করতে 2021 সালে একটি সেতু নির্মাণ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। নির্মাণ কাজের দায়িত্ব পায় যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান মঈনুদ্দিনবাসী। 2.5 বছর কাজ করে 2023 সালের মাঝামাঝিতে মাত্র 2টি পিলার নির্মাণ করেই কাজ বন্ধ করে দেয় তারা। যোগাযোগের বিকল্প হিসেবে স্থানীয়রা পাশের একটি পরিত্যক্ত রেল সেতু ব্যবহার করছেন। কাজ শুরু করার পরই আবার অলরেডি কাজ বন্ধ হয়ে যায়। এলাকাবাসী চরম দুর্ভোগ পাচ্ছে। ইমার্জেন্সি রোগী যদি এখানে হয়, এখানে পারাপার করতে আমাদের অনেক সমস্যা। কত দূর দিয়ে চলাফেরা করতেছি, আমাদের অনেক কষ্ট হয়। এই ব্রিজটা আমাদের খুবই প্রয়োজন। অতি দ্রুত এই ব্রিজ এর কাজ সম্পূর্ণ করার জন্য আমরা এলাকাবাসী সবাই অনুরোধ জানাচ্ছি। পানি উন্নয়ন বোর্ড বলছে নির্ধারিত সময় নির্মাণ কাজ শেষ করতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা সহ চুক্তি বাতিল করা হয়েছে। কাজটা শুরু হয় 2021 সালে। পরবর্তীতে ঠিকাদার কাজ শুরু করার পরে ঠিকাদারের কাজ ধীরগতি এবং কাজ বাস্তবায়ন না করার পরে ঠিকাদারের সাথে এই কাজটা চুক্তি আমাদের শেষ হয়ে যায়, মানে ক্যান্সেল, বাতিল করা হয় কাজ। তারপরে অবশিষ্ট কাজ হয়তো আমরা আলাদা ঠিকাদার নিয়োগ করে আমরা এটা শুরু করতে পারবো। কাটাখালী নদের ওপর নির্মাণাধীন 48 মিটার দৈর্ঘ্যের সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয় 7,28,00,000 টাকা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব শহর হিসেবে পরিচিত রাজশাহী, তবে এই শহরের তরুণদের বড় একটি অংশ এখন কর্মসংস্থান সংকটে ভুগছে। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী স্নাতক পাশ করে দাঁড়ে দাঁড়ে ঘুরলেও মিলছে না চাকরি নামের সোনার হরিণ। উদ্যোক্তা হওয়ার স্বপ্ন থাকলেও পুঁজি ও সহায়তার অভাবে তা হয়ে উঠছে না। বিশেষজ্ঞরা বলছেন বড় শিল্প, উদ্যোক্তার সহায়তা এবং বাস্তবমুখী প্রশিক্ষণ ছাড়া এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয়। আব্দুস সালামের ক্যামেরায় আলতাফ হোসেনের রিপোর্ট। রায়হান ও সাদিয়া আফরোজ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে দুজনে ছুটছেন চাকরির খোঁজে। নগরের স্থায়ী বাসিন্দা রায়হানকে বেশ কয়েকবার ইন্টারভিউ দিতে যেতে হয়েছে রাজধানী ঢাকায়। টাঙ্গাইলের মেয়ে সাদিয়ারও জুতার তলা ক্ষয় হয়েছে দাঁড়ে দাঁড়ে ঘুরে, তবুও মিলেনি চাকরি নামের কাঙ্ক্ষিত সোনার হরিণ। আমার শহরে থাকলে আমার এখানে বাসায় থেকে একটা চাকরি করা এবং এই জায়গাটাতে আমার যে একটা আনন্দ বিষয় থাকতো সেই জায়গা থেকে আমরা আসলে বঞ্চিত। একজন আনএমপ্লয়েড
ইনকাম ছাড়া মানুষ সে শিক্ষিত, খুবই স্যাড, আমি খুবই ডিপ্রেশন কাজ করে আমার মধ্যে। শুধু রায়হান বা সাদিয়া নন, রাজশাহীর হাজারো শিক্ষিত তরুণ তরুণীর বাস্তবতা আজ এমনই। নেই কোনো বড় শিল্প প্রতিষ্ঠান, গার্মেন্টস হাব কিংবা সক্রিয় কৃষি প্রক্রিয়াজাত শিল্প। ফলে স্নাতক শেষে বহুজন রয়ে যাচ্ছেন কর্মহীন বছরের পর বছর। নিজ শহরে নানা সম্ভাবনা থাকা সত্ত্বেও ছুটতে হচ্ছে রাজধানীতে। সকল চাকরির পরীক্ষা কিন্তু ঢাকা কেন্দ্রিক অনুষ্ঠিত হয়, তো সেক্ষেত্রে দেখা যায় রাজশাহী থেকে আমি দূরবর্তী এলাকায় থাকি, এখান থেকে ঢাকায় যেতে একটা সর্বনিম্ন কষ্ট আছে। লোনটাকে সহজলভ্য না করে অনেক কষ্টসাধ্য এবং কঠিন করে ফেলছে, এবং এই জন্য আমাদের এইখানে বেকারত্বের হারটাও বেশি এবং নতুন উদ্যোক্তারও সৃষ্টি হচ্ছে না। প্রতি বছর রাজশাহী অঞ্চলে স্নাতক পাশ করেন অন্তত 10 থেকে 15,000 শিক্ষার্থী, কিন্তু নেই কর্মসংস্থান। হাইটেক পার্ক বা উন্নয়ন প্রকল্পগুলো আশার আলো জাগালেও বাস্তবায়ন নেই। সরকারের সদিচ্ছা থাকলেও কার্যকর উদ্যোগের অভাবে সংকট কাটছে না বলে মনে করেন রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি। আমাদের যারা নীতি নির্ধারক আছেন, গভর্নমেন্ট লেভেলে যারা আছেন, তাদেরও চিন্তা করা দরকার যে বাংলাদেশ শুধু ঢাকা কেন্দ্রিক না, বাংলাদেশের যে 64টা জেলা আছে তার মধ্যে রাজশাহী বিভাগ একটা বড় একটা বিভাগ, কিভাবে কি কাজ করা হয় সেদিক থেকে তো গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে। অর্থনীতিবিদদের মতে রাজশাহীর অবকাঠামো উন্নয়ন ও শুধু ঢাকা কেন্দ্রিক নয়, বৈষম্য দূর করে অঞ্চল ভিত্তিক বিকেন্দ্রীকরণ এখন সময়ের দাবি। একই সঙ্গে শিল্প প্রশিক্ষণ এবং উদ্যোক্তা সহায়তা বাড়ানো ছাড়া এই পরিস্থিতি বদলাবে না বলেও মনে করেন তারা। এখানে সরকার একটা ভালো প্ল্যানিং দরকার এবং তাদের সুনজর দরকার। যদি এটা করা সম্ভব হয় তাহলে ডেফিনেটলি এই অঞ্চলের যে বেকারত্ব সমস্যা দূর হবে। শিক্ষা, শান্তি আর সম্ভাবনায় গড়া এই নগরের ভবিষ্যৎকে প্রশ্নের মুখে ফেলেছে দিন দিন বাড়তে থাকা বেকারত্ব। রাজশাহীর উন্নয়ন যেন শুধু সৌন্দর্য নয়, মাপা হোক কর্মে, উৎপাদনে আর ভবিষ্যৎ নির্মাণে, এমনটি প্রত্যাশা সবার। আলতাফ হুসাইন, সময় সংবাদ, রাজশাহী। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ দোলনা। কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 2 শিক্ষার্থী। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসন। কক্সবাজারে ঘুরতে আসেন 5 বন্ধু, উঠেন মেরিন ড্রাইভের প্যাচার দ্বীপ সৈকতের একটি রিসোর্টে। মঙ্গলবার সকালে তারা হিমছড়ি সৈকতে যান। 2 জন বাঁধের উপর বসেছিলেন আর বাকি 3 জন সাগরে গোসল করতে নামেন। এ সময় ঢেউয়ের তুড়ে ভেসে যান তারা। ছবি তুলতে তুলতে হাঁটু পানিতে নামছিল, হুট করে অনেক জোরে আর কি ঢেউ আসছিল। তারপরে ওদেরকে 3 জন 3 দিকে নিয়ে গেছে। স্থানীয় কয়েকজন ট্রাই করছে নেমে যে উঠানোর, কিন্তু ওনারাও আসলে যাইতে পারে না, স্রোত অনেক বেশি ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ, কোস্টগার্ড ও লাইফগার্ড কর্মীরা সাদমান রহমান সাবাবের মরদেহ উদ্ধার করে। বাকি 2 জনকেও উদ্ধারে তৎপরতা চলছে। অ্যাসাইন করা যে বিচ সেই জায়গায় না নেমে তারা এই জায়গাটা আসলে অ্যাসাইন করা না, এটা রিস্কি জায়গায়, সেই জায়গায় তারা নেমেছে। হোটেলের গাফিলতি আছে কিনা, সে যদি গাফিলতি থাকে, পর্যটকদের প্রতি অসতর্কতাও থাকে, সেটাও আমরা খতিয়ে দেখবো এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এদিকে নিরাপত্তা রক্ষীর দাবি, সতর্ক করার পরও 3 জন সাগরে নামেন। জেলারা নাকি ওনাদেরকে মানা করছে, নিষেধ করছে যে আপনারা এই সাইডে যান না, এখন সাগরটা চালাছি। আর বাকি যে 2 জন এখন জীবিত আছে ওনারাও নিষেধ করছে যে আপনারা বিচে বেশি দূর যাই না, চলে আসেন, মানে অনেক রিকোয়েস্ট করে। কিন্তু ওনারা যখন সামনে দেখে যত ঢেউ আসে ওনারা তত ওইদিকে চলে গেছে। 5 বন্ধুই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2023-24 সেশনের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজারের 120 কিলোমিটারের মধ্যে 117 কিলোমিটারই পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। মাত্র 3 কিলোমিটার সৈকতে লাইফগার্ড থাকলেও তাও হাতে গোনা কয়েকজন। এতে কক্সবাজারে সাগরে ডুবে পর্যটক মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এমনকি পর্যটকদের সমুদ্র স্নানে উদ্ধারে নেই কোনো ডুবুরি দল। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের প্যাচার দ্বীপ সমুদ্র সৈকতে পর্যটকদের আনাগোনা খুব একটা হয় না, তাই নেই লাইফগার্ড সেবা। এই প্যাচার দ্বীপ সমুদ্র সৈকতে মঙ্গলবার গোসলে নেমে মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবাবের। এখনও হদিস নেই অপর 2 শিক্ষার্থী অরিত্র হাসান ও আসিফ আহমেদের। নিখোঁজ 2 জনকে উদ্ধারে তৎপরতা চালায় প্রশাসন, তবে উদ্ধারে নেই তাদের কোনো ডুবুরি দল। শুধুমাত্র জেটস্কি নিয়ে চলে তল্লাশি কার্যক্রম। সাগরে যদি কোনো লোক ডুবে যায়, তারা সাগরের কিছু সময় পরে বা তারা জোয়ারের সময় ভেসে আসে, সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করা যাবে তারা ভেসে আসছে কিনা। এটা এছাড়া জানেন যে আমাদের সমুদ্রে আসলে ডুবুরি ট্রেন নাই।
সাগর উত্তাল, স্রোতের টানও বেশি। সমুদ্র স্নানে সতর্কতা হিসাবে বালিয়াড়িতে টাঙানো হয় লাল পতাকাও, কিন্তু অনেকে মানেন না নির্দেশনা। এতে দুর্ঘটনা ঘটছে বলছে ট্যুরিস্ট পুলিশ। এইরকম বিপদ সংকেত যখন হবে, এই অবস্থায় যদি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলবো যে এই নির্দিষ্ট সময়ের জন্য যেন বিচে নামা বন্ধ রাখে। এদিকে সমুদ্র সৈকতে লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্টে লাইফগার্ড কর্মী থাকলেও তা হাতে গোনা, নেই পর্যাপ্ত উদ্ধার সরঞ্জামও। লাইফগার্ড সংস্থা বলছে আরও কিছু পয়েন্টে পর্যটকদের সমুদ্র স্নানের নিরাপত্তায় লাইফগার্ড সেবার আওতায় আনা প্রয়োজন। বিভিন্ন পয়েন্টে আমাদের দক্ষ পর্যটক থাকা দরকার, যাতে করে সেখানে প্রয়োজন পড়লে রেস্কিউ করতে নেমে যায়। লাইফগার্ড সংস্থার তথ্য মতে গেল 10 বছরে সমুদ্রে গোসলে নেমে মৃত্যু হয়েছে 61 জনের, আর জীবিত উদ্ধার করা হয়েছে সহস্রাধিক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে নগরীতে। মঙ্গলবার সকালে নগরীর টাইগার পাসে নগর ভবনের সামনে সচেতন চট্টগ্রামবাসীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় ব্যানার ও ফেস্টুন নিয়ে তৌহিদুল ইসলামের বিরুদ্ধে নানা স্লোগান দেন তারা। প্রধান নির্বাহীর বিরুদ্ধে তুলে ধরেন নানা অনিয়মের অভিযোগ। তাকে বিগত সরকারের দোষর দাবি করে অপসারণ চান আন্দোলনকারীরা। টেকনিক্যাল পদমর্যাদার প্রদান ও 11তম গ্রেডে উন্নীতকরণ সহ 6 দফা দাবিতে সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। 1 আগস্টের মধ্যে 6টি দাবি বাস্তবায়ন না হলে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেন তারা। দাবি আদায়ের জন্য বৃষ্টি উপেক্ষা করে স্বাস্থ্য সহকারীদের অবস্থান, নানা বঞ্চনার কথা তুলে ধরে সরকারের কাছে জানান দাবি দেওয়া। টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও 11তম গ্রেডে উন্নীতকরণ সহ 6 দফা দাবিতে একযোগে দেশের বিভিন্ন সিভিল সার্জনের কার্যালয়ের সামনে অবস্থান নেন স্বাস্থ্য সহকারীরা। এ সময় তারা মাথায় পতাকা ও হাতে প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগানে নিজেদের দাবি দেওয়া তুলে ধরেন। বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর সেবায় স্বাস্থ্য সহকারীদের অপরিসীম ভূমিকা থাকলেও দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন তারা। আগামী 1 আগস্টের মধ্যে 6টি দাবি বাস্তবায়ন না হলে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে যাওয়ারও ঘোষণা দেন আন্দোলনকারীরা। নিয়োগ বিধি সংশোধনটা হচ্ছে আমাদের প্রথম দাবি। আমরা আর কতদিন কতকাল আমরা এই মুখ বুজে সহ্য করব আমাদের সম্মান স্বীকৃতি ন্যায্য আদায়ের জন্য? আমাদের দাবি না বাস্তবায়ন পর্যন্ত, বিশেষ করে সরকারি জিও পর্যন্ত আমরা এটা চালিয়ে যাব। দাবি আদায় না হলে আগামী 1 সেপ্টেম্বর থেকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি সহ সব কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি দেন মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। পুলিশ পরিচয়ে পথচারীর দেহ তল্লাশি করে টাকা পয়সা ও মালামাল হাতিয়ে নেয়ার ঘটনায় একজনকে আটক করেছে কলাবাগান থানা পুলিশ। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে কাঁঠাল বাগান থেকে মোহাম্মদ বাবু মিয়া নামের ওই প্রতারককে গ্রেফতার করা হয়। আসামি ও তার সহযোগী দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় পুলিশ পরিচয়ে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। এ সময় উদ্ধার করা হয় পুলিশের পোশাক, র্যাঙ্ক ব্যাজ ও খেলনা অস্ত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে সে পুলিশের পোশাক পরে কলাবাগান সহ বিভিন্ন এলাকায় প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে 8টি মামলা রয়েছে, যার মধ্যে মাদক, ডাকাতির প্রস্তুতি ও অন্যান্য মামলা রয়েছে। আসলে আমরা কিছুদিন আগে থেকেই তার সম্পর্কে আমরা রাস্তাঘাটে বিভিন্ন সময় পুলিশের পোশাক পরে বিভিন্ন জায়গায় গাড়ি ঘোড়া থামায় সে তল্লাশি করতো রীতিমতো। তারপরে টাকা পয়সা চাইতো এবং তার সম্পর্কে আরও কিছু ইনফরমেশন আমরা পেয়েছিলাম যে সে ছিনতাইয়ের সাথেও জড়িত, সে মাদক ক্রয় বিক্রয়ের সাথেও জড়িত। তো এইরকম সংবাদ আমরা পাওয়ার পরে আমরা তার পিছনে আমরা সোর্স লাগাই। কাঁঠাল বাগানের লাকি হোটেলের গলির মাথায় আর কি, রাস্তার উপরে আমরা তাকে হাতে নাতে গ্রেপ্তার করতে পারি। ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনায় 2 যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে নগদ অর্থ, জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেল। পুলিশ জানায়, গত রোববার রাতে শহরের সুখ নদীর সেতু এলাকায় ব্যবসায়ী কুতুবুদ্দিন বাড়ি ফেরার পথে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র ও চাপাতি দিয়ে কুপিয়ে তার কাছে থাকা 8 লাখ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় কুতুবুদ্দিনের দায়ের করা মামলার প্রেক্ষিতে সোমবার রাতে শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে 2 ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 18,000 টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। খুব শিগগিরই ব্রিক্স জোটের সদস্যগুলোর ওপর 10% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি অভিযোগ করেন ডলারকে দুর্বল করতেই এ জোট গড়ে তোলা হয়েছে। এছাড়া তামা আমদানিতে 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। 2025 সালের মধ্যে $30,000 কোটি শুল্ক আয়ের লক্ষ্যমাত্রা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। আন্তর্জাতিক মুদ্রার মানদণ্ড থেকে ডলারকে সরানোর উদ্দেশ্যেই ব্রিক্স জোট গড়ে তোলা হয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের বিরুদ্ধে মুদ্রা যুদ্ধে জড়ানোর অভিযোগে ভারতসহ ব্রিক্স জোটের সব সদস্য দেশগুলোর ওপর 10% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, ব্রিক্স গঠিত হয়েছে ডলারকে দুর্বল করতে। তিনি আরও জানান, এই শুল্ক কার্যকর হবে 1 আগস্ট 2025 থেকে। এর মধ্যে বিভিন্ন দেশের কাছে চিঠি পাঠানো হয়েছে এবং আরও পাঠানো হবে বলে জানান তিনি। শুধুমাত্র ব্রিক্স জোটের সদস্য হওয়ার কারণেই দেশগুলোকে 10% শুল্ক দিতে হবে, আর তারা বেশি দিন সদস্য থাকতেও পারবে না। আমি মনে করি ব্রিক্স আমাদের জন্য বড় কোনো হুমকি নয়, তবে তারা ডলারকে ধ্বংস করে অন্য কোনো দেশের মুদ্রার বৈশ্বিক মানদণ্ডে নিয়ে আসার চেষ্টা করছে। একই দিনে ট্রাম্প ঘোষণা দেন, কপার বা তামার আমদানিতে 50% শুল্ক আরোপ করা হবে। বিদ্যুৎ, সামরিক সরঞ্জাম এবং ইলেকট্রিক গাড়ি উৎপাদনে ব্যবহৃত এই গুরুত্বপূর্ণ ধাতুর উপর শুল্ক বাড়িয়ে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোই লক্ষ্য বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। ঘোষণা দেওয়ার পরপরই নিউ ইয়র্ক মার্কেটে কপার ফিউচার্সের দাম 10% বেশি বেড়ে যায়। সেমিকন্ডাক্টর ও ওষুধ আমদানির উপর শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওষুধের ক্ষেত্রে শুল্ক হার 200% পর্যন্ত হতে পারে বলে জানান তিনি। এছাড়া তিনি এও জানান, ওষুধ নির্মাতা কোম্পানিগুলোকে প্রস্তুতি নিতে প্রায় 1 বছরের সময় দেওয়া হবে। হোয়াইট হাউস বৈঠকে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র চলতি বছরে এর মধ্যেই $10,000 কোটি শুল্ক আদায় করেছে এবং 2025 সালের মধ্যে এই পরিমাণ $30,000 কোটি পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি। রাষ্ট্রের বাড়তে থাকা সুসম্পর্ক নিয়েও কথা বলেন ট্রাম্প। বলেন, চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে খুবই ন্যায্য আচরণ করছে এবং সম্প্রতি তার দেশটির সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। ট্রাম্প আরও জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রায় যোগাযোগ করেন তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গত 100 বছরেও এমন বিধ্বংসী বন্যা দেখেনি যুক্তরাষ্ট্র। টেক্সাসের ভয়াবহ বন্যাকে ঘিরে তাই দেখা দিয়েছে নানা প্রশ্ন। প্রাকৃতিক কারণ নাকি প্রশাসনের গাফিলতি, কোনটি রয়েছে এই বিপুল ক্ষয়ক্ষতির পেছনে? মার্কিন আবহাওয়া অধিদপ্তরের দাবি, জলবায়ু পরিবর্তনের কারণেই মারাত্মক দুর্যোগের মুখোমুখি হয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগও এড়াতে পারল না টেক্সাসের বন্যার ক্ষয়ক্ষতি। টানা বৃষ্টিতে 100 বছরের রেকর্ড ভেঙেছে অঙ্গরাজ্যটির বন্যা পরিস্থিতি। প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। প্রশাসনের দাবি, 3 ঘন্টা আগেই জারি করা হয়েছিল সতর্কতা। তবুও কেন এত প্রাণহানি? আর এর কারণ কি পুরোপুরি প্রাকৃতিক, নাকি এতে সামিল প্রশাসনিক গাফিলতিও? জাতীয় আবহাওয়া দপ্তর জানায়, 25 বছর ধরে অঞ্চলটির গড় বৃষ্টিপাতের পরিমাণ 2 ইঞ্চির কিছু বেশি, কিন্তু 4 জুলাই শুরু হওয়া বৃষ্টিপাতে মাত্র কয়েক ঘন্টাতেই তা প্রায় 21 ইঞ্চি পর্যন্ত পৌঁছে যায়। কর্মকর্তারা বলছেন, কয়েক ঘন্টার ব্যবধানে মাস চারেকের সমান বৃষ্টিপাত প্রত্যক্ষ করেছে টেক্সাস। এতে মাঝরাতেই জারি করা হয় বন্যা সতর্কতা। তবে বেশিরভাগ বাসিন্দাই ঘুমাতে চলে যাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারেনি তারা। রাত 3:30টায় জরুরি বন্যা সতর্কতা জারি করা হলেও ততক্ষণে বেশ ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন এই দুর্যোগের পেছনে বড় একটি কারণ। গালফ অফ মেক্সিকোতে তাপমাত্রা বৃদ্ধির কারণে বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় ঝড়ের প্রবণতা বাড়ছে বলে মন্তব্য তাদের। 2024 সাল থেকে এই ধরনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলে দাবি বিশ্লেষকদের। জলবায়ু বিজ্ঞানীরা বলছেন, টেক্সাসে এমন বৃষ্টিপাতের ঘটনা ভবিষ্যতে আরও ঘটবে, এমনকি পরিস্থিতি আরও গুরুতর হতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখন্ডজাদা ও আফগান প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। আইসিসির মতে 2021 থেকে 2025 পর্যন্ত নারীদের শিক্ষা, চলাচল, মত প্রকাশ সহ নানা মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে মানবতা বিরোধী অপরাধ করেছে তালেবান। তারা মেয়েদের স্কুল ও বিশ্ববিদ্যালয়ে নিষেধাজ্ঞা, কর্মক্ষেত্র ও জনজীবনে অংশগ্রহণে বাধা দিয়েছে। এই নিপীড়নের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে আইসিসি এই পরোয়ানা জারি করেছে। তবে বাস্তবায়ন এখন সদস্য রাষ্ট্রগুলোর উপর নির্ভর করছে।
পাকিস্তানে স্কুল ভ্যান দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 29 জন স্কুল শিক্ষার্থী ও চালক। স্থানীয় সময় মঙ্গলবার শিক্ষার্থীরা ফিরছিল স্কুল থেকে, হঠাৎ পাহাড়ি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ভ্যানটি। আজাদ কাশ্মীরের ঝেলাম উপত্যকার পাহাড়ি সড়কের এক ভয়ঙ্কর মোড়ে এসে ঘটে এ দুর্ঘটনা। তামরিয়াল মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় গাড়িটি। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর 16 জনকে ছেড়ে দেওয়া হয়। বাকিদের নেওয়া হয় হাটিয়ানবালা হাসপাতালে, যেখান থেকে গুরুতর আহত 6 জনকে পাঠানো হয় মুজাফফরাবাদের মিলিটারি হাসপাতালে। পুলিশ জানায়, রাস্তার পাশে থাকা উঁচু গাছগুলো না থাকলে দুর্ঘটনার ক্ষয়ক্ষতি আরও ভয়াবহ হতে পারত। স্থানীয়রা দ্রুত ছুটে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। ইতালির বার্গামো বিমানবন্দরে উড্ডয়ন প্রস্তুতির সময় বিমানের ইঞ্জিনে আটকে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার এই ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম জানায়, নিহত ব্যক্তি আচমকায় দৌড়ে চলে যান চলমান একটি বিমানের দিকে। এ সময় তাকে ধরতে তাড়া করছিল নিরাপত্তা বাহিনী। পরবর্তীতে বিমানের ইঞ্জিনে আটকে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় সময় সকাল 10টা থেকে দুপুর পর্যন্ত সব ধরনের বিমান চলাচল স্থগিত রাখা হয়। জানা যায়, যাত্রী বা বিমানবন্দরের কর্মী নন নিহত ওই ব্যক্তি। এ ঘটনার তদন্ত চলছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানে বাংলাদেশ ফেস্টিভ্যাল 2025 অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে হাজার হাজার প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি অংশ নেন এক ঝাঁক বাংলাদেশি জনপ্রিয় শিল্পী। সদ্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলে অভিষেক হওয়া তরুণ ফুটবলার ফাহমিদুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়। বিস্তারিত ইতালির প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্র রিপোর্ট। স্থানীয় সময় রোববার ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানের বাংলাদেশ ফেস্টিভ্যালে প্রবাসীদের ঢল নামে। ইউরোপের শিল্পীদের পাশাপাশি বাংলাদেশ থেকে যোগ দেন সানিয়া সুলতানা লিজা, সাগর বাউল, তানহা তাসনিয়া, মৌসুমী মৌসহ অনেকেই। এই অনুষ্ঠানে জমকালো সংবর্ধনা পান বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সদ্য অভিষিক্ত ইতালি প্রবাসী তরুণ ফাহমিদুল ইসলাম। জানান, এটা তার জীবনের অন্যতম সেরা মুহূর্ত। আমি রোমন্ডো গ্রুপকে থ্যাংক ইউ জানাই যে আমাকে এত সুন্দর একটা ইভেন্টে মিলার মধ্যে তারা ইনভাইট করছে। অনেক অনেক ভালো লাগছে সব। অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বৈরী আবহাওয়ায় অনুষ্ঠানের মূল মঞ্চ ভেঙে যায়। পরে প্রায় 2 ঘন্টা দেরিতে শুরু হওয়া নতুন মঞ্চে নেচে গিয়ে দর্শকদের মন জয় করেন বাংলাদেশ থেকে আসা জনপ্রিয় কণ্ঠশিল্পীরা। প্রবাসী এসে আমাদের অনেক ভালো লাগছে। আমরা সবাই অনেক বেশি আনন্দিত, কারণ আমরা বাংলাদেশিরা এটি একটা সুযোগ যেখানে আমরা সবাই মিলে একসঙ্গে হতে পেরেছি। তরুণদের বিপুল অংশগ্রহণ যেন প্রমাণ করে দেয় প্রবাসী ও বাংলাদেশের সংস্কৃতি বিকাশের অপার সম্ভাবনা রয়েছে। এমন আয়োজন প্রতি বছরই চান প্রবাসীরা। উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ইউরোমন্থ গ্রুপের সিইও নুরুল আফসার বাবুল ও মিলান সিটি কর্পোরেশনের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর বিভাস চন্দ্রকর। আমি একসাথে পেয়ে নিজেকে গর্ববোধ করছি। সময় সংবাদ, ইতালি। ম্যাচ হারলেও বিরতি শেষে চেনা ছন্দে মাঠে ফিরেছেন তাসকিন আহমেদ। কলম্বোর পর ক্যান্ডিতেও বল হাতে ধারাবাহিকতা ধরে রাখেন ঢাকা এক্সপ্রেস। তাসকিনের উইকেট টেকিং অ্যাবিলিটির পাশাপাশি আলোচনায় হিসেবে বোলিং। 2023 সাল থেকে আন্তর্জাতিক ওয়ানডেতে সবচেয়ে সফল বাংলাদেশি এই পেসার। পেছনে ফেলেছেন রাবাদা, হ্যাজালউডদের মতো বড় বড় সব নাম। ধারাভাষ্যকারের ওই কথার সুরেই বলা যায়, দলে তাসকিন আহমেদের মতো বোলার থাকাটা আলাদা বিলাসিতা। কখনো কাঁধ, কখনো হাঁটু। তাসকিন আহমেদের নিত্যদিনের সঙ্গী ইনজুরি। তবে ওই চোট কাটিয়ে প্রতিবারই পুরনো রূপে ফেরেন ঢাকা এক্সপ্রেস, যেমনটা প্রতি ম্যাচে ফেরান বাংলাদেশকেও। কলম্বোর পর ক্যান্ডি, চোট জর্জরিত তাসকিনকে মাঝে বিশ্রাম দেয় টিম ম্যানেজমেন্ট। যেখানে শেষ করেছিলেন সেখানেই শুরু এই পেসারের। বল হাতে একই ছন্দ পেস সেন্সেশনের। 50 ওভারের ক্রিকেটে তাসকিন ঠিক কতটা ধারাবাহিক তা প্রমাণে একটা
একটা পরিসংখ্যানই যথেষ্ট। 2023 থেকে এই ফরম্যাটে তার চেয়ে ইকোনমিক্যাল নেই অন্য কেউ। পেছনে ফেলেছেন বড় বড় সব নাম। তাসকিনের মতো ধারাবাহিক হতে পারেননি কেউ। এই 28 ইনিংসে কেবলমাত্র একবার রান খরচ 7-এর ওপর। প্রতিপক্ষের রানের লাগাম টেনে ধরাতেই সীমাবদ্ধ নন তাসকিন। যখন প্রয়োজন ব্রেক থ্রুর তখনও ডাকতে পারেন এই ডানহাতি পেসারকে। পরিসংখ্যান বলছে উইকেট প্রতি রান খরচে শেষ 31 মাসে দ্বিতীয় সেরা তাসকিন। সামনে কেবল নিউজিল্যান্ডের ম্যাট হ্যানরি। তালিকার বাকি নামগুলো পাক পেসারদের। সাধারণত পেসারদের ক্ষেত্রে ইনজুরির পরে ছন্দ ধরে রাখাটা কঠিন হয়। তাসকিন অবশ্য ব্যতিক্রম। মাঠের বাইরের পরিশ্রম আর নিয়ন্ত্রিত জীবনে মাঠের পারফরম্যান্সে পার্থক্য বোঝার সুযোগ কই। অবশ্য এত কিছুর পরেও আক্ষেপ থাকবে তাসকিনের। ফর্মের চূড়ায় থাকলেও এই সময় ব্যবধানে জয়ের দেখা পেয়েছেন মাত্র 9 বার, যার প্রায় সবটা জুড়েই আফগানিস্তান আর শ্রীলঙ্কা। তাই ওই ধারাভাষ্যকারের মতোই বলা যায়, বাংলাদেশের মতো দলে তাসকিনের মতো বোলার পাওয়াটা স্রেফ বিলাসিতা। একের পর এক ম্যাচে ধারাবাহিক পারফরমেন্সের পরেও দলের হাত ঢেকে দেয় সব অর্জন। সাব্বির মিথুন, সময় সংবাদ। এবারে ফুটবল। প্রতিপক্ষ না পাওয়ায় বাধ্য হয়েই নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ, জানিয়েছেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্য ইকবাল হোসেন। হংকং ম্যাচের আগে শক্তিশালী কোনো দলের বিপক্ষে খেলতে পারলে তার সুফলতা পেত বলেও মন্তব্য করেন তিনি। ভবিষ্যতে যেন এই সমস্যায় পড়তে না হয় এজন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যেতে চায় বাফুফে। এ এক অদ্ভুত পরিকল্পনা বাফুফের। হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ খেলবে বাংলাদেশ, আর দল তার প্রস্তুতি সারবে নেপালের বিপক্ষে জোড়া ম্যাচ দিয়ে। যেখানে হংকং ম্যাচের আগে টিম ম্যানেজমেন্টের উচিত ছিল তাদের চাইতেও শক্তিশালী কোনো দলের বিপক্ষে খেলে প্রস্তুতি নেওয়া, সেখানে উল্টো পথে ফেডারেশন। কঠিন কোনো দলের বিপক্ষে খেলে মিশনে নামলে কি হয় তার জলজলে দৃষ্টান্ত কদিন আগেই সেট করেছে নারী ফুটবল দল, অথচ সেটা দেখেও সেই পথে হাঁটেনি বাফুফে। অজুহাত হিসেবে দাঁড় করানো হয়েছে প্রতিপক্ষ না পাওয়া। ওই পিরিয়ডটায় ফিফা ফ্রেন্ডলিতে সবাই ম্যাচ খেলে, তো ওই পিরিয়ডটাই আসলে আমরা ওইভাবে হয়তো ইউরোপের কোনো টিমকে এখনো পাইনি। তারপরে মিডল ইস্টের বা মালয়েশিয়া, তারপর এই টাইপেরও যোগাযোগ করেছে, কিন্তু হয় না, তারাও আরেক জায়গায় গিয়ে খেলবে। তো সুতরাং বাধ্য হয়ে কিন্তু আমাদেরকে বেছে নিতে। অথচ সিঙ্গাপুর ম্যাচের পর বাফুফেই জানিয়েছিল ইউরোপ, এশিয়া সহ বড় দলের বিপক্ষে খেলা ট্রাই করছে বাফুফে। তবে লম্বা সময়েও সেসব প্রতিপক্ষ ম্যানেজ করা সম্ভব হয়নি, যার ফলে কাঙ্ক্ষিত প্রস্তুতি নেওয়া যে সম্ভব হবে না তা মানছে ফেডারেশনও। খেলতে পারলে আমাদের ভালো হতো, যেহেতু আমাদের ওয়ে নাই যে আমরা পাচ্ছি না টিম, তার কারণে কিন্তু আমাদেরকে নেপালকে বেছে নিতে হয়েছে। এই ম্যাচটা আমরা নেপালের সাথে খেলেছি, পরবর্তী ম্যাচগুলোকে যেন আমরা ভালো শক্তিশালী টিমের সাথে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারি, এর জন্য আমি প্রপোজাল রাখি। হঠাৎ করে নেওয়া পরিকল্পনায় এর চাইতে ভালো ফল পাওয়া সম্ভব না। ফিফা উইন্ডো মাথায় রেখে বড় দলগুলো বহু আগেই প্রতিপক্ষ নির্ধারণ করে রাখে, সেই জায়গায় দৃষ্টি দেবে তো বাফুফে। যেহেতু আমরা 4 বছর, নেক্সট 4 বছর আমরা ফুটবলটা চালাবো, সুতরাং আমাদের একটা প্ল্যানিং অবশ্যই থাকতে হবে। আজকে থেকে 1 বছর পরে আমি কার সাথে ফিফা উইন্ডো খেলবো, এটা করলে কি আমাদের প্ল্যানিংটা ভালো থাকে। তবে আমরা চেষ্টা করবো এটা ম্যানেজমেন্ট কমিটিতে তুলানোর জন্য, এবং চেষ্টা করবো এটা নিয়ে হয়। এছাড়াও দ্রুতই কোচ ইস্যু নিয়ে বৈঠকে বসবে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। মার্চ পর্যন্ত কাবরেরার চুক্তি থাকলেও পারফরমেন্স বিবেচনায় যে কোনো সিদ্ধান্ত আসতেও পারে অক্টোবর উইন্ডোর পর। কোচের পরিবর্তনের বিষয় বা কোচ রাখার বিষয়টি টোটালি ম্যানেজমেন্ট কমিটির উপর। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। শেষ হলো ফিফা ক্লাব বিশ্বকাপ ট্রফি ট্যুর। নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে শিরোপা উন্মোচন করেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো ও ট্রাম্প পুত্র এরিক ট্রাম্প। মেগা ফাইনাল পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে সোনালী ট্রফি। এছাড়া আগামী বছর যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ থাকায় নিউ ইয়র্কে খোলা হয়েছে ফিফা অফিসও। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ঘুরে নিউ ইয়র্কে এসে থামল ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি ট্যুর। সেমিফাইনাল ম্যাচের আগে ট্রাম্প টাওয়ারে ক্লাব বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো এবং ট্রাম্প পুত্র এরিক ট্রাম্প। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও সহ আরও অনেক সাবেক ফুটবলাররা। মেগা ফাইনালের আগ পর্যন্ত ক্লাব বিশ্বকাপের ট্রফি উন্মুক্ত থাকবে সবার জন্য। This is the FIFA Club
এটাই ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি। নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করা গর্বের বিষয়। ফাইনাল ম্যাচ পর্যন্ত ট্রফিটা এখানেই ডিসপ্লে করা থাকবে। ট্রাম্প টাওয়ারে এটি সবার জন্য উন্মুক্ত থাকবে। ফুটবল প্রেমীরা এখানে এসে ট্রফি দেখতে পারবে। ট্রফির সঙ্গে ছবি তোলারও সুযোগ থাকবে। প্রথমবারের মতো বিশ্বের সব প্রান্তের ক্লাবগুলোকে এক সুতোয় নিয়ে এসেছে ফিফা। যে ক্লাবগুলো কখনোই মুখোমুখি হয়নি একে অন্যের বিপক্ষে এ আসর সেই সুযোগটি তৈরি করে দিয়েছে। তবে প্রথম আসর প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। আমেরিকায় টুর্নামেন্ট আয়োজন যার অন্যতম কারণ। মূলত যুক্তরাষ্ট্রে ফুটবলের জনপ্রিয়তা বাড়াতেই এমন উদ্যোগ নিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এছাড়া আগামী বছর যুক্তরাষ্ট্রে ফিফা বিশ্বকাপ থাকায় নিউ ইয়র্কে খোলা হয়েছে অফিসও। It will be based here in Trump Tower. ট্রাম্প টাওয়ারে আসার কারণ আছে। ফিফা যেহেতু একটি বৈশ্বিক সংস্থা, তাই আমাদের সর্বত্র থাকতে হবে। নিউ ইয়র্কে শুধু ফিফা ক্লাব বিশ্বকাপের জন্যই নয়, আগামী বছর এখানে ফিফা বিশ্বকাপ আয়োজন করা হবে। তাই আমরা একই সঙ্গে ট্রাম্প টাওয়ারে ফিফার অফিস উদ্বোধন করেছি। 14 জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ফিফা ক্লাব বিশ্বকাপের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দফায় দফায় বৈঠকেও মৌলিক সংস্কারে একমত হতে পারছে না দলগুলো। দ্বিতীয় ধাপে 15টির মধ্যে ঐক্যে পৌঁছেছে মাত্র 7টিতে। চলতি মাসেই জাতীয় সনদ তৈরির আশাবাদ কমিশনের। বন্ধ করে দিছে, এখন আদৌ হবে নাকি এটা আসলে সন্দেহজনক। এই কাজটা হচ্ছিল, আমরা আশীর্বাদই নিয়েছিলাম, কিন্তু এটা এখন অভিশাপে দাঁড়ায় গেছে। ঢাকা এলিভেটেডের পূর্ণাঙ্গ সুবিধা পেতে আরও প্রায় 1.5 বছরের অপেক্ষা। প্রশাসনিক জটিলতা কেটে যাওয়ায় আবারও কর্মী নিয়োগ শুরু। চালু হলে রাজধানীর যানজট নিরসনের আশাবাদ। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের 35% শুল্ক আরোপে রফতানিমুখী শিল্পে ক্ষতির শঙ্কা। সতর্কতার সঙ্গে শুল্ক ভার কমানোর আলোচনা এগিয়ে নেওয়ার পরামর্শ ব্যবসায়ীদের। ভরা মৌসুমেও নওগাঁয় চালের পাইকারি মোকামে মাস জুড়ে অস্থিরতা। বস্ত্রপ্রতি 400 থেকে 450 টাকা বাড়তি দরে বিক্রি। কৃত্রিম সংকট তৈরি করে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ। এবং রেকর্ড বৃষ্টিতে ডুবল ফেনী। 3 নদীর বেড়িবাঁধের ভাঙন আরও বৃদ্ধি। 25 গ্রাম প্লাবিত। কোমর পানিতে তলিয়ে রাস্তাঘাট ঘরবাড়ি। দুর্ভোগ চরমে। প্রস্তুত 131টি আশ্রয় কেন্দ্র। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।